আমাদের আজকে সেশন 4। আমাদের আজকের টপিক হচ্ছে HTML, হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। তো HTML সংক্রান্ত একটা ডকুমেন্ট আপনাদেরকে আমি শেয়ার করেছি। সেই ডকুমেন্টটাতে হয়তো বাংলা ফন্টটা এখানে আমাদের এই কম্পিউটারগুলো তত ভালো আসছে না, তারপর একটু দেখেন হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ এটা কি এবং হিস্ট্রি অফ HTML এখানে আমাদের ডকুমেন্টে দেওয়া আছে। এগুলো আমরা অবসর সময় বসে বসে আপনারা পড়বেন, অনেক আউট নলেজ হবে যে HTML কিভাবে আসলো, কত সালে এটা প্রথম তৈরি হয়, কে তৈরি করেন, ইম্পর্টেন্স অফ HTML টা কেন দরকার, এখন কত ভার্সন চলছে, HTML এর বর্তমানে কত ভার্সন চলছে জানেন? HTML5। আচ্ছা, HTML5 কেন গুরুত্বপূর্ণ সেটার কিছু কিছু গ্রোয়িং স্মার্টফোন ইউজ, এখন আমাদের কম্পিউটার যারা ব্যবহারকারী, ইন্টারনেট ব্যবহারকারী, তারা বেশিরভাগই স্মার্টফোনে ইন্টারনেটটা ব্যবহার করছে, ওয়েব পেজ ব্রাউজ করছে, এটা একটা রিজন। তারপর স্ট্রং কমিটমেন্ট অ্যান্ড সাপোর্ট ফ্রম লিডিং ওয়েব কোম্পানিজ। HTML5 কি পাওয়া যাচ্ছে? লিডিং যত ওয়েব কোম্পানিজ আছে, গুগল, তারপর যত রেনাউন্ড মাইক্রোসফট, তারা সবাই সাপোর্ট দিচ্ছে HTML5 কে। আর্কাইভ না, এ রিচার ফিচার সেট দেন আর্লিয়ার HTML ভার্সন। বলতেছে যে আগের যে HTML এর ভার্সন ছিল তার থেকে আরো রিচ ফিচার পাওয়া যাচ্ছে, আরো বেশি ফিচার পাওয়া যাচ্ছে বর্তমানে যে HTML5 ভার্সনে। আর গ্রোয়িং সাপোর্ট ইন দ্য লিডিং ওয়েব ব্রাউজার্স, মানে HTML5 এর সাপোর্টগুলো ওই আমাদের লিডিং ওয়েব ব্রাউজার যেমন ক্রোম আছে, আর কি কি আছে, ফায়ারফক্স, অপেরা, এগুলোতে ফিচার পাওয়া যাচ্ছে ভালো HTML5 এর। এগুলো হচ্ছে রিজন কেন HTML5টা আমার শেখা দরকার বা জানা দরকার। তো এগুলো সম্পর্কে আপনারা আরো ডিটেইল আছে, পড়ে নিতে পারবেন। তো এখানে বসে আমরা ক্লাসরুমে বসে এই থিওরিগুলো পড়াতে সময় নষ্ট করব না, আমরা খালি জেনে নেই যে এগুলোকে বলে HTML ট্যাগ। এই যে লেস দ্যান, গ্রেটার দ্যান চিহ্নের মাঝখানে আমরা বিভিন্ন কিওয়ার্ড ব্যবহার করে যে শুরু এবং শেষ করছি, এটা হচ্ছে ওপেনিং ট্যাগ, এটা হচ্ছে ক্লোজিং ট্যাগ। একটা স্ল্যাশ দিয়ে তারপর ওই কিওয়ার্ডটা দিলে ওটা হচ্ছে ওইটার ক্লোজিং ট্যাগ। তো এগুলো মোটামুটি আমরা জানলাম। তারপর অ্যাট্রিবিউট বলে একটা জিনিস আছে, ল্যাঙ্গুয়েজ অ্যাট্রিবিউট। যেমন HTML এর ল্যাঙ্গুয়েজটা আমার যদি ইংলিশ চাই তাহলে দিব। তাহলে সার্চ ইঞ্জিন যেগুলো আছে পপুলার, গুগল কিংবা ইয়াহু বা যা আছে, তারা এই লেখাটা পড়লে বুঝে নিবে যে এই ওয়েবসাইটটা হচ্ছে মূলত কোন ভাষার, ইংলিশ। হ্যাঁ, ইংলিশটা এটার অ্যাট্রিবিউট। সো সে ইংলিশের ক্যাটাগরিতে তাকে লিস্ট করবে। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন যারা করেন তারা হয়তো জানেন যে সার্চ ইঞ্জিনের কতগুলো ক্রাইটেরিয়া আছে, সে কিভাবে বিভিন্ন ওয়েব পেজকে লিস্ট করে, তাদের র্যাঙ্কিং করে। তারপরে হেড ট্যাগ বলে আরেকটা ট্যাগ আছে, HTML ট্যাগ, এটা আরেকটা ট্যাগ HTML ট্যাগ। তো এর মধ্যে ডাটা কন্টেইনার গুলো থাকে। মেটা ডাটা, মেটা ডাটা কি? ডাটা অ্যাবাউট ডাটা। মেটা ডাটা হচ্ছে ডাটা অ্যাবাউট ডাটা, ডাটা সম্পর্কে যেই ডাটা সেটা হচ্ছে মেটা ডাটা। মেটা ডাটাগুলো থাকে হচ্ছে হেড ট্যাগের আন্ডারে। তো আর কি, এই টাইপের টুকটাক থিওরি মোটামুটি। আর জাভাস্ক্রিপ্ট, CSS লিঙ্কস গুলাও আমরা হেড ট্যাগের মধ্যে এমবেড করে দেই। কিভাবে দেই এগুলো আমরা প্র্যাকটিক্যালি শিখবো। সেটা হয়তো জাভাস্ক্রিপ্ট ক্লাস যখন করব তখন জাভাস্ক্রিপ্টেরটা শিখবো, CSS ক্লাস যখন করব CSSটা শিখবো। এগুলো কোনো বিগ ডিল না, এগুলো খুব সহজ জিনিস এগুলা। তবে আজকে আমাদের কনসার্ন থাকবে আমরা একটা বেসিক HTML পেজ কিভাবে, HTML5 বেসিক HTML5 পেজের মধ্যে কি কি থাকে, শুরু করতে হয় কি কি, সেই ফরম্যাটটা দেখা শেখা। এটা একটা বেসিক HTML5 পেজ। তো এটা দ্বারা ডকুমেন্ট টাইপ
বলা হচ্ছে HTML ল্যাঙ্গুয়েজ, HTML ল্যাঙ্গুয়েজ ইংলিশ, হেড ট্যাগের মধ্যে হেড ট্যাগের শুরু এটা, হেড ট্যাগের শেষ এটা, এটা কিন্তু ক্লিন কোড ফলো করা হয়েছে, খেয়াল করেন সবগুলো লেখা কিন্তু একই সিরিয়ালে না, এটার আন্ডারে এটা, এটার আন্ডারে এগুলা, তাই এগুলোকে একটু একটু স্পেস দিয়ে অ্যালাইন করা হয়েছে এগুলো। আচ্ছা, যারা মাত্র আসলেন, আচ্ছা একটু যে আমাদের মানে এখন অ্যাক্টিং সিআর হচ্ছেন উনি, ওনার কাছে আইডিগুলো দিয়ে দেন, মানে পরে উনি আপনাদের থেকে চাঁদাবাজি করবেন আর কি। ওনার কাছে আইডিগুলো লিখে দিয়ে আসেন, সাইন সাইন এখানে সাইন করেছেন, আগে এটা সাইন করেন, সাইন করে তারপর ওনার কাছে আপনাদের আইডিগুলো দেন, উনি অবসর সময় গিয়ে আপনাদের থেকে কিছু কথা বলবেন। আচ্ছা, তো সবার আমাদের প্রজেক্ট বলেছিলাম কি, প্রত্যেক ক্লাসে যখনই আমাদের প্রজেক্ট খুলতে হবে আমরা এই ফরম্যাটটা ইউজ করব, আপনার নাম, আপনার এসিআইডি, ব্যাচ, এগুলো সবগুলো আন্ডারস্কোর দিয়ে দিয়ে সেপারেট করবেন, স্পেস হবে না। সেশন 4, তারপর আজকের টপিক হচ্ছে HTML, এই নামে একটা প্রজেক্ট সবাই তৈরি করেন। কোথায় প্রজেক্ট তৈরি করে? প্রজেক্ট কোথায় তৈরি করে? পিএইচপি স্ট্রমে। আর আরেকটা প্রজেক্ট আমরা গিটে যদি উঠাইতে চাই, তাহলে গিট ল্যাবেও আমরা প্রজেক্টটা রাখার জন্য জায়গা তৈরি করব। দুইটা কাজই করব, আমরা ক্লাস থেকে যাওয়ার সময় কি করব, গিট ল্যাবে আমাদের এই প্রজেক্টটাকে কি করে দিব, পুশ করে দিব, তারপর বাসায় গিয়ে ওটা ক্লোন করে নিব প্রথমবার। দ্যাট মিনস আপনারা সবাই পিএইচপি স্ট্রমটা ওপেন করলেন, ওপেন করে একটা প্রজেক্ট তৈরি করেন এই নামে, তার মধ্যে একটা ফাইল তৈরি করেন এই নামে typography.html, HTML ফাইল, পিএইচপি ফাইল না। তাহলে সবার যখন একটা HTML ফাইল, typography.html নামক একটা HTML ফাইল আপনারা তৈরি করলেন, তখন জি কি লাগবে? চেয়ার লাগবে? আচ্ছা, এখানে চেয়ার খালি আছে, এখানে বসে যান। সবার কি এরকম একটা ব্ল্যাঙ্ক, মানে যখন একটা HTML ফাইল খুলেছেন টাইপোগ্রাফি নামে, এই ফরম্যাটটা এসছে? আচ্ছা, এসছে, হ্যাঁ। আচ্ছা, গ্রেট। দেখি তো আমার একটা জিনিস টেস্ট করি। হ্যাঁ, যদি না আসে তাহলে আপনারা ওই যে শর্টকাট যেটা দেখিয়েছিলাম ওটা দিয়েও আনতে পারবেন, আশ্চর্যবোধক চিহ্ন দিয়ে ট্যাব দিলে এটা চলে আসবে। তো এটা টাইটেলের জায়গায় আপনি নামটা দেন, টাইটেলের জায়গায় নামটা দেন টাইপোগ্রাফি। আমরা যখন একটা HTML ডকুমেন্টের টাইটেলটা কোথায় থাকে? হেড ট্যাগের মধ্যে থাকে না টাইটেলটা? আচ্ছা, টাইটেলটা কোথায় দেখা যায় বলেন তো, এটা যদি আমি চালাই কোথায় দেখা যাবে টাইটেলটা? এই যে উপরে দেখা যাচ্ছে, টাইটেল বারে দেখা যাচ্ছে টাইপোগ্রাফি। এখন আমরা কি করব, আমাদের টাইপোগ্রাফির প্রথম যে এক্সাম্পল এখানে বলছে যে আমাদের হেডলাইন ট্যাগ কয়টা আছে? 1 থেকে 6, 6টা। তো প্রথম হেডলাইন ট্যাগটা আমরা এক্সপেরিমেন্ট করব, এখানে কোড, সহায়ক কোড দেওয়া আছে, আমরা দেখব, দেখে নিজে নিজে টাইপ করে করার চেষ্টা করব। যেগুলো নিজে নিজে টাইপ করা যায় সেগুলো নিজে টাইপ করেই করার চেষ্টা করব। যেমন H1, H1 একটা ট্যাগ, H1 লিখে ট্যাগটা ক্লোজ করার সাথে সাথে ওটার ক্লোজিং ট্যাগও অটোমেটিক চলে আসছে। এখন আমরা এখানে জাস্ট লিখি দিস ইজ হেডলাইন ট্যাগ, বা হেডলাইন ট্যাগ H1। এরপরে আমরা বাকিগুলো এক্সপেরিমেন্ট করি এভাবে।
আপনারা একটা জিনিস জানেন, আপনারা চাইলে দুইটা লাইন একসাথে এডিট করতে পারবেন, দুই বা ততোধিক ওয়ার্ডকে একসাথে এডিট করতে পারবেন। দেখেন আমি একসাথে মাল্টিপল কার্সর কিভাবে ব্যবহার করছি, কিভাবে করে, সরি, অল চেপে ধরে একটা, দুইটা, এখানে একসাথে দেখেন, এক, দুইখানে একসাথে এডিট করলাম না, খেয়াল করেছেন? এই যে এক ছিল, এখানেও এক, দুইটা কার্সর, খেয়াল করছেন? এখানে একটা কার্সর, এখানে একটা কার্সর, এটা হ্যাঁ অল্ট, আপনি প্রথম অল্টটা চেপে ধরবেন, এইখানে একটা কার্সর চান এখানে ক্লিক করেন, এখানে একটা কার্সর চান এখানে ক্লিক করেন, তাহলে যতগুলো চান ততগুলো আসবে। তারপরে একসাথে ব্যাক স্পেস একটা চাপ দিয়ে আমি দুইটাকে কেটে দিলাম, দেখেন দুইটা ওয়ানকে কেটে দিছি, করে দিলাম কত, 2। আচ্ছা এটাও করে দিতে হবে, তারপরে তিনটা, দ্যাট মিনস এটা, এটা, এটা আর এটা, এই তিনটাকে 3, এটা, এটা আর এটা একসাথে 4। আপনারা এইভাবে মাল্টিপল কার্সার দিয়ে করার চেষ্টা করেন। 5, সবাই পারছেন? অল চেপে ধরে মাউস ক্লিক করেন, 5, ও এটা 6 হবে, সরি 6। এমনি হচ্ছে? আপনাদের হচ্ছে? আমরা কি নিয়ে এই এক্সপেরিমেন্টটা করলাম, যে টপিক নিয়ে আমরা এক্সপেরিমেন্টটা করলাম সেটার নাম কি? না না, টাইপোগ্রাফির মধ্যে কোন টপিকটা? হ্যাঁ, হেডলাইন। আমরা এটাকে হেডলাইন হিসেবে লিখে তারপর ইয়ে করলাম। আচ্ছা, তাহলে এখানে একটা বিয়ার দিয়ে দিই। আচ্ছা বিয়ার তো লাগবে না, হেডলাইন তো ওকে। তাহলে দেখেন এটা যদি আমি রান করি, হেডলাইন টেস্টিং এর মধ্যে আমি কয়টা হেডলাইন টেস্ট করেছি? 1 2 3 4 5 6, ছয়টা 6 রকম সাইজ না? তার মানে আমরা যখন একটা বড় সাইজের হেডলাইন আমাদের দরকার হবে, আমরা কত দিব? H1 ইউজ করব না H6 ইউজ করব? H1। মিডিয়াম সাইজ হলে 3, তারপর আরেকটু ছোট দরকার হলে 4 বা 5, একদম ছোট দরকার হলে H6 হেডলাইন ইউজ করতে পারি। তো এইগুলো আমাদের জানা থাকা লাগবে। এরপর এরপর আমরা সেকেন্ডটাকে পিক করব, সেকেন্ড টেস্ট। এখানে কি করা হচ্ছে? স্মল ট্যাগ, এটার নাম কি ট্যাগ? স্মল ট্যাগ। তার মানে একটা প্যারাগ্রাফের মধ্যে, আগে আমরা একটা বলি কিভাবে প্যারাগ্রাফ লিখে, একটা প্যারাগ্রাফ কিভাবে লেখে HTML এ? পি দিয়ে, রাইট, পি ট্যাগ দিয়ে, আমরা বলবো পি ট্যাগ দিয়ে। তাহলে আমরা এখন যে ইয়েটা নিচ্ছি, প্যারাগ্রাফ অ্যান্ড স্মল ট্যাগ নিয়ে আলোচনা করতেছি। তাহলে প্যারাগ্রাফ হচ্ছে পি দিয়ে, যখন আমি একটা ওপেনিং পি ট্যাগ দিলাম, সাথে সাথে আমার অটোমেটিক, যেহেতু এটা আইডিটা স্মার্ট সেহেতু অটোমেটিক্যালি ক্লোজিং ট্যাগটাও চলে আসছে। এখন আমি বলছি দিস ইজ এ and key tag, small tag। আচ্ছা মনে করেন আমি চাই দিস ইজ ভেরি ইন্টারেস্টিং, তো দিস ইজ ভেরি ইন্টারেস্টিং এই লেখাটাকে স্মল দেখাইতে, তাহলে স্মল ট্যাগ এর মধ্যে অ্যাপ্লাই করলাম, এখান থেকে এতটুকু আমি চাই স্মল ট্যাগ হোক।
তাহলে এটার আউটপুটটা কেমন আসে একটু দেখি। দেখেন এই যে লেখাটা, এই লেখাটার থেকে এই লেখাটা একটু স্মল না? খেয়াল করেছেন? এই প্যারাগ্রাফের অন্যান্য লেখার থেকে এই লেখাটা একটু একটু ছোট, বোঝা যায়? আচ্ছা, আপনাদের নিচে দিয়ে ওই পিছন থেকে নিচটা দেখতে অসুবিধা হয়, সেহেতু আমি একটা কাজ করি, আমাদের বডির একদম শেষে কয়েকটা বিয়ার দিয়ে দিই। এতে লাভ কি হবে? হ্যাঁ, আপনারা উপরে দেখতে পারবেন, মানে একটু সুবিধা হবে, এটাই এটাই উদ্দেশ্য, আর কিছু না। এই যে যেমন এখন আমি এটাকে বিয়ার দেওয়াতে এখানে কিছু নতুন লাইন আসছে, আপনাদের এটাকে স্ক্রল করে আমি উপরে নিয়ে দেখাতে পারতেছি, এটাই লাভ। তাহলে এইটা আমরা এখন স্মল ট্যাগ সম্পর্কে জানলাম, আরেকটা কি ট্যাগ সম্পর্কে জানলাম? প্যারাগ্রাফ ট্যাগ। আচ্ছা, প্যারাগ্রাফ যখন লিখবেন, বিভিন্ন প্যারাগ্রাফ লিখবেন, তখন এভাবে, তো এইভাবে আপনারা একটার পর একটা একটার পর একটা করতে থাকেন। আজকে আমরা এইচটিএমএল এর এই ডকুমেন্ট পুরোটা যতটুকু পারি করব ক্লাস টাইমে, আর না পারলে বাসায় গিয়ে ওই গিটে পুশ করে দিব না, এখান থেকে যাওয়ার সময় যে অবস্থায় পুশ করে দিলাম, বাসায় গিয়ে ওটাকে ক্লোন করে নিব, তারপর আবার বাকি অংশটুকু বাসায় করব, করে আবার পুশ করে দিব, এখানে এসে আবার পরের ক্লাসে আমাকে দেখাবেন, পুল করে নেবেন। ঠিক আছে? আর যদি অন্য পিসিতে বসা হয় কোনো কারণে, তাহলে কি করতে হবে? পুল না ক্লোন? ক্লোন। আর যদি যে পিসিতে আজকে বসছেন সেই পিসিতেই যদি বসেন, সেক্ষেত্রে পুল। পুল, হ্যাঁ। আচ্ছা, পি ট্যাগ নিয়ে একটু আগে আমরা কথা বলে ফেলছি অলরেডি। তো পি ট্যাগ, দিস ইজ এ প্যারাগ্রাফ ট্যাগ। আচ্ছা, মার্ক টেস্ট, টেক্সট। তো মার্ক টেক্সট, এটার এক্সাম্পলটা কেমন, এটার আউটপুটটা কেমন, একটু আমরা একটু দেখি। আমরা এখানে দিলাম, কপি পেস্ট করলাম, দেখি তো এটা কি হয় অ্যাকচুয়ালি। দেখছেন এটা একটু হাইলাইট হয়েছে না? হ্যাঁ, মার্ক করা, মার্কিং, হাইলাইট করা হয়েছে না? আপনি একটা ওয়েবসাইট তৈরি করবেন, ওয়েব ডেভেলপার হবেন, টুকটাক এরকম তো জানতে হবে আউটপুটে। আপনি মনের মতো জিনিসটাকে আউটপুটে দেখাতে গেলে এই টুকটাক সিনট্যাক্সগুলো আপনার জানতে হবে, যে মার্কিং এর জন্য একটা আলাদা এইচটিএমএল ট্যাগ আছে, মার্ক ট্যাগ বলে ওটাকে। সেটা দিলে এভাবে মার্কিং। আপনি খেয়াল আছে যে গুগলে যখন কোনো কিছু সার্চ করেন বা ইয়েতে, হ্যাঁ, তখন সার্চ রেজাল্ট যেগুলো পায়, যে ওই ওয়ার্ডগুলো যেখানে যেখানে পায় সেগুলোকে এভাবে হাইলাইট করে দেয়। তার মানে এটা ছিল আমাদের কি নিয়ে? মার্ক ট্যাগ। এটা ছিল মার্ক ট্যাগের এক্সাম্পল। আচ্ছা, যেহেতু এখানে হুম, এর পরেরটা হচ্ছে ডিলিট টেক্সট। তাহলে এটা একটু কপি করে দেখি। ডেল বলে যে ট্যাগটা আছে, ডেল বলে যে ট্যাগটা, সেই ট্যাগটার মূলত কাজ কি, এটা একটু আমরা চালাই দেখি। এটা কি ট্যাগ? কপি পেস্ট করি এভাবে। ডেল ট্যাগ, ডেল ট্যাগটা দেখেন কি করে। ডেল ট্যাগ হচ্ছে কোনো একটা লেখা যদি আপনি এভাবে লিখে ওটাকে আবার কাটা চিহ্ন দেখাইতে চান, হয় না বিভিন্ন ই কমার্স ওয়েবসাইটে, যে পূর্বের প্রাইস ছিল এত, এখন ডিসকাউন্ট দিয়ে এটা কাটে কেটে আবার ওটা, ওটা ডাইনামিক্যালি আপনি করতে পারবেন কাজটা। তারপর হচ্ছে আন্ডারলাইন টেক্সট। এটা তো খুব সহজ।
আন্ডারলাইন ট্যাগ, এটার এক্সাম্পলটা দেখেন, আউটপুটটা। আচ্ছা, এটা মনে হয় দুইটা দুইটা দিলে ভালো হবে বিয়ার। আন্ডারলাইন ট্যাগ, এটা হচ্ছে আন্ডারলাইনড। কি ট্যাগ দিলে আন্ডারলাইন হয়? ট্যাগটা দেখতে কেমন? ইউ, হ্যাঁ, ইউ, তাই না? এটা এখন দেখছেন, এটা একটা কাটা চিহ্ন আসতেছে, ডিপ্লিকেটেড এইচটিএমএল ট্যাগ, মানে এটা এখন ইউজ রেকমেন্ডেড না। এই মাইনাস ইউ দিয়ে আন্ডারলাইন করাটা এখন কি? ডিপ্লিকেটেড। এটা এখন রেকমেন্ডেড না, আগে করা হইতো। এটা এমনি কাজ করবে বাট রেকমেন্ডেড না। যদি দেখেন কোনো একটা ট্যাগের মাঝখানে কাটা চিহ্ন আসতেছে, মানে হচ্ছে এটা কাজ করবে বাট এটা রেকমেন্ড করতেছে না, আরো ভালো কিছু আছে, আরো মানে মাঝখানে আন্ডারলাইন করার জন্য আরো ভালো কিছু আছে। আচ্ছা, বোল্ড। আচ্ছা, আমরা এই ব্লক বাই ব্লক এগুলো নিয়ে কপি পেস্ট করলে কেমন হয় দেখি তো। বোল্ড, বোল্ডেরটার আউটপুট আপনার কিভাবে করতে হবে প্রত্যেকটা টেস্ট বুঝতে পারছেন তো? হ্যাঁ, একদম সহজ। মানে জিনিসটা খেয়াল করেন কিভাবে এটা হলো। এই যে এই লেখাটা বোল্ড হলো, কি দেওয়ার ফলে বোল্ড হলো এই লেখাটা? বিটেক। হ্যাঁ, তো এই এই জিনিসগুলাই আজকের ক্লাসে আপনাদের এইটা, মানে এই টোটাল সবগুলো জিনিস আমরা আজকে ক্লিয়ার হয়ে যাব। তাহলে ভবিষ্যতে আমাদের যখন পিএইচপি আমরা কোড করব, আলটিমেটলি তো আমাদের ইউজারকে দেখাইতে হবে এইচটিএমএল আকারেই আমাদের প্রসেস করা কোডগুলো। তখন আমরা পিএইচপি কোডের মাধ্যমে এই এইচটিএমএল গুলো ব্যবহার করে ইউজারকে তার কন্টেন্টটা শো করাবো। ইটালিক্স, ইটালিক্সের জন্য আমরা এটা ইউজ করব। জি, এটা বোল্ডের হেডিং, বোল্ডের জন্য হেডিং এটা। ও আচ্ছা, হেডিং ট্যাগের কাজ হচ্ছে হেডলাইন। এখন বোল্ড হচ্ছে যে আপনার নর্মাল টেক্সটের কোনো কোনো জায়গা আপনাদের বোল্ড করে দেখাতে হচ্ছে, সেক্ষেত্রে বোল্ড। হ্যাঁ, সেক্ষেত্রে আমরা হেডলাইন বলতে মিন করে যে আপনি কোনো একটা প্যারাগ্রাফের হেডলাইন দিচ্ছেন, বা কোনো একটা পেজের হেডলাইন দিচ্ছেন, বা কোনো একটা এলিমেন্টের হেডলাইন দিয়ে তারপর ওইটার আন্ডারে কিছু টেক্সট। মূলত বোল্ডটা ইউজ করবেন আপনি কোনো একটা টেক্সটের কোনো একটা পার্শিয়াল টেক্সটকে একটু গাঢ় করে দেখানোর জন্য। এখানে হেডলাইন ইউজ করাটা মানে নামের সাথে আর কি না দিলে যে, ও আচ্ছা, এখানে দিলে আরেকটা অসুবিধা আছে দেখেন। দুইটার মধ্যে পার্থক্য আমি আরেকটা বলি। আপনি মনে করেন, আচ্ছা এটা একটু তাহলে সবার জন্য একসাথে বলি।
মনে করেন অনেক একজন কোশ্চেন করলেন যে স্যার এখানে তো আমরা হেডলাইন দিলেই পারতাম, বোল্ড কেন? তো হেডলাইন দিলে একটা জিনিস খেয়াল করবেন, আপনার ওটা কিন্তু নিচের লাইনে চলে আসবে, বাকি টেক্সট মানে টেক্সটগুলো দেখেন। এই একই জিনিসকে আমি যদি কপি পেস্ট করি, একটাকে দিলাম এইচ, কথার কথা H5, এখন আমি ধরলাম যে দিস ইজ এ বোল্ড টেক্সট, দিস ইজ a string, this is a string, this is another string. এটা একটা কি দেখেন মূল, আহ, এটাকে কেন আমি এইচ এইচ ট্যাগ দিব না, এটাকে কেন এইচ, হ্যাঁ, হেডলাইন কেন দিব না? দেখেন আমি চাচ্ছি কিন্তু এটা পুরোটা এক লাইনেই আসুক। আমি কি চাচ্ছি? এটা পুরোটা এক লাইনেই আসুক। দুটার পার্থক্য বোঝানোর জন্য আমি মাঝখানে কিছু বিয়ার দিই। এই দুটাকে এই দুটাকে সেপারেট করার জন্য কিছু বিয়ার দিলাম। একটা হচ্ছে বোল্ড দিয়ে করছি, আর একটা হচ্ছে হেডলাইন দিয়ে করছি। এখন দুইটার পার্থক্য দেখেন, কোনটা? হ্যাঁ, হ্যাঁ, এখানে দেখছেন এটা তিনটা লাইন হয়ে গেছে, কিন্তু হেডলাইন যখন দিবেন সে পুরো জায়গাটা নিজে দখল করে নিবে। আর এ কিন্তু ওই প্যারাগ্রাফের একটা অংশই থেকে গেছে, তার আশেপাশের স্ট্রিংকে সে সরায় দেয় নাই। বুঝাতে পারলাম? আপনি একটা আর্টিকেল লিখছেন, এখানে মনে হলো কোনো একটা কিওয়ার্ডকে আপনার ইউজারকে ফোকাস করানো দরকার, তখন যদি আপনি এইচ H1 বা মানে হেডলাইন ট্যাগ ইউজ করেন, তখন কি হয়ে যাবে, হেডলাইন ট্যাগ অলওয়েজ কি পুরো লাইনটাকে দখল করে নিবে। ফলে আপনার ওই প্যারাগ্রাফটা হয়ে যাবে কি, দিস ইজ স্ট্রিং, তারপর নিচের লাইনে চলে আসবে হেডলাইনের ওটা, তারপর আসবে বাকি প্যারাগ্রাফের বাকি ইয়েগুলো। আমি আমি যেটা বলছি, আমাদের টার্গেট কিন্তু এইটা, আমাদের টার্গেট হচ্ছে এক লাইনে লেখা, ঠিক আছে? এখন আপনি পারবেন H1 দিয়ে এক লাইনে লিখতে, এইচ দিয়ে এক লাইনে লিখতে? হ্যাঁ, এখন তো আপনি মানে রিকোয়ারমেন্ট চেঞ্জ করে ফেললেন। আপনি শুরুতে রিকোয়ারমেন্ট যেটা ছিল সেই অনুযায়ী আমি জিনিসটা বোঝাচ্ছিলাম, এখন রিকোয়ারমেন্ট চেঞ্জ করলে সেই ক্ষেত্রে তো আপনি আমি যেটা বলছিলাম সেটাতেই আসলেন। বুঝেন নাই? মানে হেডলাইন এখানে ব্যবহার করতে পারবেন না, কারণ হচ্ছে হেডলাইন ব্যবহার করলে 3 লাইন হয়ে যাচ্ছে, এই কারণেই এখানে আমার বোল্ড ইউজ করতে হবে। না, এরকম কোশ্চেন করবেন, এরকম মানে এগুলো প্রোডাক্টিভ কোশ্চেন, যে কেন না, কেন, হ্যাঁ, কেন এটা, এগুলো ভালো কোশ্চেন, রিলেটেড টপিকের উপর, এই টপিকে আমরা কাজ করছি, এই টপিকের উপর কোশ্চেন, এগুলো আমি অ্যাপ্রিসিয়েট করবো খুব। আচ্ছা, ইটালিক্সের জন্য এটা করলাম, দেখা যাচ্ছে লেখা একটু বাঁকা হচ্ছে। ইটালিক্সের মতো দেখতে আরেকটা আছে, ওটা কি, সাইট বোধহয়, হ্যাঁ, ইটালিকের মতো দেখতে আরেকটা আছে না, দেখি, এটাকে বোধহয় এই যে সাইট, CIT, সাইট, সাইটটাও কি করে? আচ্ছা, ওটা পরে সিরিয়ালি আসি, একটার পর একটা। ইটালিক্স হলো, এবার হচ্ছে কি ব্লক কোটা, এটা একটু, হ্যাঁ, ব্লক কোটা, এটা একটু কপি পেস্ট করে আমরা আমাদের প্রজেক্টে টেস্টিং এর জন্য নামাই ব্লক কোটা।
কি করে মূলত, এটাকে একটা ব্লকের মধ্যে বাঁধে দেখেন। আচ্ছা আমি এই জিনিসটাকে একটু বাদ দিচ্ছি বোঝানোর জন্য, এটাকেও বাদ দিলাম। ব্লক কোটাটা কি করে, এরকম কোটেশন দেওয়া আছে, আমি মনে করেন এখানে কোনো স্পেস দেই নেই, মাঝখানে কোনো নিউ লাইন দেই নেই, তারপরও সে এটাকে কি করে দিল, কোটেশনের মতো আলাদা করে ইয়ে করলো না কোনো একটা ইয়েতে যে অমুকে অমুক কথা বলেছেন, এই টাইপের কথা বলতে আমরা এগুলোকে কোটেশনের মধ্যে দিই না? হ্যাঁ, বিভিন্ন জনের বাণী। তো ওইটা কিন্তু সে, আমি কিন্তু এখানে ওই ফরম্যাটটা করি নাই, আমি সবগুলো একসাথে লাগাই লিখছি, বাট সে তার মতো করে মানে হ্যাঁ একটা কোটেশনের মতো করে সে দেখিয়েছে। এই টাইপের আউটপুট আমাদের যখন দেখাতে দরকার হবে তখন আমরা এই ট্যাগটা ইউজ করব। তারপর কি অ্যাব্রিভিয়েশন সম্ভবত, আচ্ছা, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন ওয়াজ ফাউন্ডেড ইন এত। এখন আপনি যদি চান এর উপর মাউস নিলে কি হয়, পুরো ফর্মটা দেখা যায়, তাইলে এই ট্যাগটা ইউজ করবেন। কি ট্যাগ? হুম, দেখি তো কাজ করে কিনা। দেখেন এই যে এটার উপর মাউস নিয়েছি যখন, দ্য হু মানে কি, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। তো এই কাজটা আপনাদের দরকার হইতেই পারে, আপনাকে যে আপনি ইউনাইটেড নেশনের কোনো ওয়েবসাইটের কাজ পেয়েছেন, কথার কথা, তো ওদের এরকম বা যে কোনো মাল্টি ন্যাশনাল ওয়েবসাইটে এইসব রিকোয়ারমেন্ট থাকবেই, যে এইভাবে আমাদের ইয়ে থাকতে হবে, কিছু কিছু কিওয়ার্ডগুলোর উপর যেন মাউস নিলে তার ফুল ফর্মটা, অ্যাব্রিভিয়েশনটা দেখা যায়, মানে ইয়েটা ফুল ফর্মটা দেখা যায় আর কি অ্যাব্রিভিয়েটেড ওয়ার্ডে। আচ্ছা, তারপর কি অ্যাক্রোনিম, অ্যাক্রোনিম আচ্ছা এগুলো আপনারা সবাই টেস্ট করেন, মানে এই কোডগুলো সিম্পলি কপি করেন, পেস্ট করেন, এক্সপেরিমেন্ট করেন। আজকে হচ্ছে সম্পূর্ণ এইচটিএমএল এর উপর আমাদের এক্সপেরিমেন্টাল ডে। আমরা মোটামুটি কম বেশি সবাই জানি এইচটিএমএল, একটু আরেকটু বেশি জানা কিংবা আরেকটু ঝালাই করা, এই উদ্দেশ্যে এখানে বসা আজকের। এটা কি, এটা এখন এই মাঝখান দিয়ে কাটা চিহ্ন আসছে আসছে মানে হচ্ছে এটা কাজ করবে, বাট এটাকে কি করা হয় না, রেকমেন্ডেড না HTML5 এ। HTML5 এ এটা রেকমেন্ডেড না, তার মানে এর থেকে ভালো কিছু আছে HTML5 এ, তাই এটা রেকমেন্ডেড না, আগের কমান্ড এটা। এই যে as soon as possible, as soon as possible, do the work as soon as possible, do the work title as soon as possible, এভাবে করে এইভাবে করেও দেওয়া যায়। তো এটা আপনি আগের হলো আমরা জেনে জেনে রাখলাম আর কি, আমরাই ব্যবহার করবো অ্যাব্রিভিয়েশন, তাই না? যেহেতু এইটা কাটা চিহ্ন আসছে না মানে কি, এটাই ব্যবহার করতে রেকমেন্ড করা হচ্ছে। তারপর অ্যাড্রেস, অ্যাড্রেসের জন্য একটা ট্যাগ আছে এইচটিএমএল এ, HTML5 এ অ্যাড্রেস বলে একটা ট্যাগ আছে, অ্যাড্রেস, অ্যাড্রেস ট্যাগ। তাহলে ওই ট্যাগটা আমরা একটু চালাই দেখি, অ্যাড্রেস ট্যাগটা কেমন। দেখেন অ্যাড্রেস ট্যাগটা হচ্ছে এরকম, এর মধ্যে ইমেল অ্যাড্রেসটা দেখছেন সুন্দর করে, এটাতে ক্লিক করলে কিন্তু ইমেল মানে ইমেলের ক্লায়েন্ট সফটওয়্যার চালু হয়ে যাবে, দেখবেন। আচ্ছা আমি দেখাচ্ছি, তার আগে একটু দেখেন এখানে অ্যাকচুয়ালি কি করা হয়েছে। অ্যাড্রেস ট্যাগ শুরু, অ্যাড্রেস ট্যাগ শেষ, তারপর একটা হেডলাইন দেওয়া হয়েছে, তারপর একটা লিঙ্ক, হাইপার লিঙ্ক দেওয়া হয়েছে। হাইপার লিঙ্কে বলা হচ্ছে কি, হাইপার টেক্সট রেফারেন্সটা হচ্ছে আমার একটা মেল টু বলে যে দিয়ে একটা ইমেল অ্যাড্রেস দেওয়া হয়, তাহলে কি হবে, এরপরে যেই ট্যাগের যেই টেক্সটটা দেওয়া হবে এটাতে ক্লিক করলে এই ইমেল অ্যাড্রেসে মেইল করার ব্যবস্থা করে দিবে, মানে লোকালি। দেখেন আপনি, আমরা ধরে নিলাম আমাদের এই কম্পিউটারে যদি আউটলুক এক্সপ্রেস বা যে কোনো একটা
মেইল ইমেল ক্লায়েন্ট লোড করা থাকতো তাহলে ওইখানে এটা লোড হয়ে যাবে। দেখেন, দেখছেন এখানে আপনাকে বলতেছে কোনটা দিয়ে আমি ইমেলটা করতে চাই, আমাকে একটা অপশন দিচ্ছে না, যেটা দিয়ে আমি চুজ করবো। ক্রোম দিলে তখন ক্রোম, মানে গুগল, জিমেল দিলে জিমেল হিসেবে সে ইমেল করার দিবে। সেক্ষেত্রে ইমেল আছে, এই ইমেল অ্যাড্রেসটাতে ইমেল করার আপনার সে ব্যবস্থা করে দিবে। আপনার কষ্ট করে আর টু এর ঘরে ওই ইমেল অ্যাড্রেসটা টাইপ করতে হবে না, এটাই লাভ। সবাই করছেন তো পিছনে সেম কাজগুলো সবাই করছেন না? আচ্ছা, এটা একটু ইন্টারেস্টিং, দেখেন বিডিও। এটা কপি পেস্ট করেন, ভিডিওর ইয়েটা কপি পেস্ট করেন, বিডিও। ভিডিওতে কি হলো, লেখাটা কি হয়ে গেল, উল্টা হয়ে গেছে না? পুরো লেখাটা উল্টা হয়ে গেছে। আপনি এখানে উল্টা হয়ে গেছে, এখানে আপনি ডাইরেকশনটা কি বলছেন, ডিআইআর মানে কি, রাইট টু লেফট। আপনি যদি মানে রাইট টু লেফট করেছেন, তার মানে এখান থেকে এখানে সে পড়বে, উল্টা পড়বে, ডান দিক থেকে বাম দিকে পড়বে, অ্যারাবিকের মতো। না অ্যারাবিকের তো সরি, হ্যাঁ হ্যাঁ বাম দিকে অ্যারাবিকের মতোই, হ্যাঁ ঠিক আছে, রাইট টু লেফট। ডিরেকশন আর রাইট টু লেফট। আচ্ছা বিগ, এবার বিগটা নিয়ে একটু ঘাটি। স্মলটা যেমন ছিল ছোট করছিল একটা অংশে, বিগটা কি করতে পারে, এটা বড় করার কথা একটা যে কোনো টেক্সটকে। এটাও এখন করা হয় না, রেকমেন্ডেড না, বাট এই যে দেখেন এখানে, আচ্ছা একটা বিয়ার দেওয়া লাগবে, প্রত্যেকটা এক্সাম্পল বিয়ার দিয়ে আলাদা করলে বুঝতে সুবিধা হবে। আপনারা সবাই এগুলো কিন্তু এক্সিকিউট করতে হবে। দেখেন এখানে কোন জায়গাটা বিগ, এর দূর পুরোটা বিগ না, পরেরগুলো ছোট না, পরেরগুলো নর্মাল, কিন্তু আগের যেই বিগ বিগ ট্যাগের মধ্যে যেগুলো আছে সেগুলো হচ্ছে লেখাগুলো বড়। এরপর কি, সাইট, দিস ইজ সাইটেশন। সাইটেশন, দেখেন সাইটেশনটা ওই ইটালিকের মতো না একটু, হ্যাঁ ইটালিকের মতো সাইটেশন, দিস ইজ সাইটেশন। আমরা যখন কোনো একটা গল্পের বইয়ে বা ইয়েতে দেখি যে বিভিন্ন সাইটেশন থাকে ওগুলো, বা ইভেন ওর কথা আমাদের ওয়ার্ড প্রসেসিং করতে গেলে এই জিনিসগুলো আউটপুটে দেখানোর দরকার হতে পারে, তখন আমরা এই ট্যাগগুলো ব্যবহার করব। সাইট নামক ট্যাগ ব্যবহার করতে পারি, ইটালিক নামক ট্যাগ ব্যবহার করতে পারি। কোড, আপনার মনে করেন আপনার এইচটিএমএল এর মধ্যে আপনি যখন একটা কোডের এক্সাম্পল দিবেন তখন আপনি কি করবেন, কোড, দিস ইজ কোড। আচ্ছা দেখি তো এখানে কি কোড, মনে করেন আমি যদি এখানে বিআর দিলাম, এখানে আমি দিলাম পিএইচপি, ইকো, হ্যালো, ঠিক আছে, এগুলো মনে করেন এমনি দিচ্ছি আমি, আমি কোড ট্যাগের মধ্যে কিছু কোড করে দেখতেছি অ্যাকচুয়ালি আউটপুটে কি আসে। রেগুলার টেক্সট, রেগুলার টেক্সট, এগুলোকে কোড ট্যাগের মধ্যে রেগুলার টেক্সট কোড ট্যাগের ইয়েটা সে এক্সিকিউট করে নাই, কিন্তু এখানে আসলে
এটা করা উচিত ছিল তার। কোডের মধ্যে আমরা তাহলে যে কেন এটা কাজ করছে না এটা একটু বুঝে, আমাদের কোড ট্যাগের মধ্যে যা কোড লিখবো ওই কোডটা চলে আসার কথা। দেখি আমরা পড়ি রেগুলার টেক্সট দিস ইজ কোড। আচ্ছা ওয়েল, আচ্ছা আমার মনে হয় সে ট্যাগ নিতে পারে না। তো আমি একটা ইয়ে করি, আমি এখানে কোড হ্যালো ওয়ার্ল্ড, এটা হচ্ছে অন্য মানে হ্যালো ওয়ার্ল্ড। আচ্ছা এটাকে সে একটু ছোট করে মানে এরিয়াল ন্যারো ন্যারো বা এই টাইপের ফন্টে ইয়ে করছে। এর মধ্যে আসলে ওই আমি ভেবেছিলাম যে কোডটা সে ইয়ে করতে পারবে মানে দেখাতে পারবে, বাট ওইটা সে পারছে না। সিম্পলি, কিন্তু এটা তো এরকম হওয়ার কথা না, সেটাই বলছি। মনে করেন একটা কোড এখানে আছে, ইকো হ্যালো ওয়ার্ল্ড, এই কোডটা তো দেখাতে পারার কথা HTML5 এ। না পিএইচপি জাস্ট একটা এক্সাম্পল। এখানে মনে করেন আপনার HTML হতে পারে, আমি যদি HTML বলে একটা কোড দিয়ে তারপর এখানে এমনি জাস্ট HTML কোড, তাহলে এখানে কি HTML লেখাটা দেখাচ্ছে? হ্যাঁ, না না না, আমরা এক্সিকিউট করতে চাচ্ছি না, আমরা চাচ্ছি মনে করেন একটা পিএইচপি টিউটোরিয়াল ফাইল করতে চাচ্ছি, তাহলে ওখানে বিভিন্ন কোড দেখাতে হবে না আমাদেরকে। কোডগুলো যদি এক্সিকিউটিভ হয়ে যায় তাহলে তো আর ইউজার দেখবে না। তো ইন দ্যাট সেন্স, আচ্ছা এটা সম্পর্কে আমরা মনে করেন আমাদের মন মতো আউটপুট পেলাম না এটাতে, এটা হ্যাঁ হ্যাঁ প্রি ট্যাগ হচ্ছে প্রি ফরম্যাটেড টেক্সট, ওটা আরেক জিনিস। প্রি ট্যাগ যেটা বলছেন ওটা হচ্ছে প্রি ফরম্যাটেড টেক্সট, ওটা নিয়ে আমরা আসবো। হ্যাঁ এটা একটা HTML ট্যাগ, এটা নিয়ে আমরা এখন ঘাটবো, এটা অ্যাকচুয়ালি মূলত এর পাওয়ার কতটুকু দেওয়া হয়েছে। কোড HTML tag defines pieces of computer code। HTML code tag W3 স্কুল কি বলে দেখি। a piece of computer code, এখানে এডিট করে মনে হয় না এখানে কাজ হবে বুঝছেন। এখানে মনে করেন আমি যদি কথার কথা এখানে একটা পি ট্যাগের মধ্যেই দিলাম, তাহলে পি ট্যাগটা দেখা যাওয়ার কথা না, এটা ধরলাম পি ট্যাগের শেষ, তাহলে আমাদের তো পুরোটাই আউটপুটে দেখানোর কথা, যেহেতু এটা একটা HTML কোডের এক্সাম্পল না। রান করব, এখানে কিন্তু সে এক্সিকিউট করে ফেলছে, কোডটা দেখায় নাই। কথাটা বুঝছেন, কোডটা কিন্তু সে দেখায় নাই, জাস্ট প্যারাগ্রাফ হিসেবে নিয়ে ফেলছে, সে এক্সিকিউট হয়ে গেছে। সুতরাং এটা একটু নামের সাথে কাজের মিলটা হ্যাঁ, কিন্তু কোডের আন্ডারে যা হ্যাঁ হ্যাঁ প্যারাগ্রাফ, আমরা মনে করেন আমার রিকোয়ারমেন্ট হচ্ছে আমি চাচ্ছি একজনকে প্যারাগ্রাফ ট্যাগের একটা কোড দেখাইতে আউটপুটে, মানে আমি বুঝাতে পারতেছি না একটু আমি বলি। মনে করেন আমি চাচ্ছি আউটপুটে এটা আসুক, পুরো আউটপুটে হুবহু এই জিনিসটা আসুক, এটা আমি চাই। চাইতে পারি না একটা HTML শেখাচ্ছি একটা ওয়েবসাইটে, আমি প্যারাগ্রাফ নিয়ে কথা বলতে পারি না যে এইভাবে কোড করবেন, এক্সাম্পল দিয়ে কোলন দিয়ে আমি মনে করেন এই এই লেখাটা দেখাতে চাই। লেখা তো ওটা কোডের মধ্যে লিখতে হচ্ছে কেন, এমনি বোল্ড লিখলেই বোল্ড হয়ে যাবে। হ্যাঁ আপনার আসছে, আমারটাতে আসছে না কেন? আপনি কি ফায়ারফক্স ইউজ করছেন?
বাট কোডের ট্যাগ তো আসছে না। না, যখন আপনি HTML কোড করবেন তখন তো পিএইচপির মতো ডাবল কোটেশনে দিতে হবে না। বুঝছেন বিষয়টা, আমাদের এটা পিএইচপি ফাইল না, তো সো এখানে ডাবল কোটেশনের কনসেপ্টটা আসবে না। আপনি যদি কিছু না লিখে এমনি টাইপ করেন ওইটাই আউটপুটে চলে আসবে, HTML এর প্লেন টেক্সট কন্টেন্ট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝছি। হ্যাঁ, এটা মূলত অ্যাকচুয়ালি কোড হিসেবে দেখাচ্ছে না, মানে এটা মানে দেখাচ্ছে না কেন, এটা জাস্ট একটা লাইন হিসেবে দেখাচ্ছে, লাইন অফ টেক্সট হিসেবে দেখাচ্ছে। আপনি মনে করেন, আমি দেখাচ্ছি, আপনার মনে করেন এটা তো আবার চালু হইতে সময় লাগবে। হুম। না না, আমি চাচ্ছি যে একটা ওয়েবসাইট তৈরি করতে, যে ওয়েবসাইটে আমি এই লেখাটা লিখবো, হুবহু এই লেখাটা আমার ইউজার দেখবে, এতটুকু। না না, হ্যাঁ, W3 স্কুল দেখাচ্ছে তো সেইটা, সে দেখাচ্ছে একটা স্পেশাল বক্সের মধ্যে নাকি, নাকি কোথায় দেখাচ্ছে? হ্যাঁ, তাহলে এই যে কোডটা দেখাচ্ছে, এই কোডটা সে W3 স্কুল নিশ্চয়ই একটা ওয়ের মাধ্যমে দেখাচ্ছে। সেটাই বলছি যে সেইটা সে কিভাবে দেখাচ্ছে, এরকম আমি কোড দেখাতে চাচ্ছি আউটপুটে। হ্যাঁ, সেইটার ইন্সপেক্ট এলিমেন্ট করতে পারেন, ভিউ সোর্স করতে পারেন। এখানে তারা একটা স্পেশাল ক্লাস দিয়ে করছে ওইটা, সিএসএস, একটা আলাদা ক্লাস, প্রতিটা লাইনকে আলাদা ক্লাস দিয়ে করছে। আচ্ছা, মূলত আমরা যেটা চাইছি, এই কোড ওই ওই পারপাসটা সলভ করছে না, মানে এরকম যে আমি কোড ব্লকের মধ্যে এই জিনিসটা লিখে দিব, হুবহু এই জিনিসটা আমার ইউজার দেখতে পাবে, বিষয়টা কিন্তু সি কোড, সি কোড আমি বলছি কি, দেখেন একটা জিনিস, আমি কিন্তু এইচটিএমএল কোডের আমি বলতে চাচ্ছি যে এইচটিএমএল কোড কি আপনি এখানে আউটপুটে দেখাতে পারছেন? হ্যাঁ, সেটাই তো বলছি। তার মানে সে তার মধ্যে এইচটিএমএল এর যে ইয়েগুলা, গুণাগুণগুলা, সে সেটাকে এক্সিকিউট করে ফেলতেছে, এক্সিকিউট করার চেষ্টা করে ফেলতেছে, অ্যাজ এ কোড হিসেবে সে ইনট্যাক্ট দেখায় দিতে পারতেছে না। মানে আমরা যখন একটা এক্স্যাক্ট কোডকে আউটপুটে দেখাতে চাবো, তখন তো আমার এক্স্যাক্ট সবগুলো আইটেমই থাকতে হবে, কোনো একটা মিসিং হইলে হবে না। আমি যে কথাটা আপনাকে বলছিলাম, আরেকটা ফাইল খুলে আমি দেখাচ্ছি, দেখেন। মনে করেন যখন আপনি একটা জাস্ট একটা এস্টিমেল ফাইল, আমি এখানে কোনো HTML5 এর ফরম্যাটও দিলাম না, কিচ্ছু দিলাম না, জাস্ট ফাইলটা সেভ করছি কি নামে, HTML নামে। এখানে আপনি যদি লেখেন এ প্লাস বি অ্যাসাইন টু, মানে সি উইল বি অ্যাসাইন, সরি সরি, আমি ভুল করছি, এ ইজ ইকুয়াল টু বি, এটা একটা নর্মাল টেক্সট তার কাছে, এটা একটা নাথিং বাট এ নর্মাল টেক্সট। আপনি যে সিম্পলি এটা যখন আউটপুটে দেখবেন, দেখেন আউটপুটে এই জিনিসটা কোড টোড কিছু না লিখলেই চলে আসবে। হ্যাঁ। হুম। হ্যাঁ, এটা এটা সে দিয়েছে, বাট আপনি মানে ওটা কি বুঝছেন বিষয়টা, আমি যেটা বলছি যে এটা দিয়ে কি আমার কোনো স্পেশাল বেনিফিট পাচ্ছি, ওইটাই আমি জানতে চাচ্ছি, যে আমরা কি কোনো স্পেশাল বেনিফিট পাচ্ছি? পাচ্ছি না। হ্যাঁ, এই যে এই কোডটা ওরা দেখাইছে না, এই কোডটা আমরা দেখাতে চাইলে সেটার পিএসপি কোড রেস্ট। হ্যাঁ হ্যাঁ, সেটা বলছি এখানে। হ্যাঁ হ্যাঁ।
এটাও না, আমি এক্সাক্ট কোড আউটপুটে যাচ্ছি। কোড, হ্যাঁ, জি বলেন কি করে। হ্যাঁ, সেটার সিনট্যাক্সটা বলেন। তার মানে কোড না, অন্য কিছু, তাই না? কি লিখবো? চলে আসেন, সামনে চলে আসেন। কোডের, কোড ব্লকের মধ্যে কিছু না, ওইটা তো কোড ব্লকের বাইরে আরেকটা ট্যাগ। এই কোডটা ইউজ করেছে দেখা যাচ্ছে অন্যগুলো হ্যাঁ, তার মানে আমাদের কথা ছিল কোড ব্লকটা, তার মানে হ্যাঁ, এটা আরেকটা ট্যাগ, এক্সএমপি। আচ্ছা বুঝছি, আমি এখন এটাকে কপি পেস্ট করে দেন না, সেটা এই করতে হবে। লেখাটাকেই আপনি আমি মানে, তার মানে এক্সএমপি তো তাহলে আরেকটা ট্যাগ, ওটা তো আর কোড ট্যাগ না। হ্যাঁ, কোড ট্যাগের মধ্যে কই, আচ্ছা না, এটা এটা না, সরি, আমাদের এটা হচ্ছে এটা, হ্যাঁ, এই যে, তার মানে এক্সএমপির মধ্যে যেই কাজটা হচ্ছে সেই কাজটা কিন্তু কোড ট্যাগের মধ্যে হচ্ছে না। আমি এই কথাটা এতক্ষণ ধরে বলতে চাচ্ছি, হ্যাঁ। দ্যাট মিনস কোড ট্যাগ যেই কথাটা মিন করতেছে, তার নাম যেই কথাটা মিন করতেছে, সে সেই অনুযায়ী কাজ করতেছে না, আমাদের হয়ে কাজ করতেছে। আচ্ছা চলে গেছেন, আপনার জন্য একটা বিস্কিট রাখছিলাম। আচ্ছা, তার মানে আমাদের এই যে এখন আমি যেই কাজটা পাইলাম, এক্স এম পি, হ্যাঁ, এটা দিয়ে যেই কাজটা পাইলাম সেই কাজটাই আমি কোড থেকে এক্সপেক্ট করছিলাম, যে আমি যে কোনো কোড এখানে করে দিব, ওই কোডটা যেন আউটপুটে ইউজার দেখে। আমি এখানে যদি প্যারাগ্রাফ দেই, যে প্যারাগ্রাফ ট্যাগ দিয়ে হ্যালো, হ্যাঁ হ্যালো, তারপর মনে করেন হ্যাঁ ওটা ক্লোজ করে দিচ্ছি, তারপর আবার আরেকটা লাইনে আমি লিখলাম ওয়ার্ল্ড। তাহলে এই দোনোখানেই লিখলাম, মনে করেন এখানে কিন্তু আবার একটা লাল কালি আসছে, এলিমেন্ট বডি ইজ নট ক্লোজড, কোন জায়গায় ক্লোজ করা হয় নাই? এখানে সে কিন্তু একটা এরর দেখাচ্ছে। আচ্ছা যাই হোক, ওটা আমার ইস্যু না, আমি এখানে আউটপুট পাচ্ছি কিনা দেখেন। এখানে ব্যাপারটা হচ্ছে সেকেন্ডটাতে আমি আউটপুটটা পাচ্ছি, হুবহু কোডটা আউটপুটে দেখতে পাচ্ছি না, কিন্তু কোড ব্লকের ইয়েটাকে আমি দেখতে পাইছি। কোড ব্লকের কোনটা, কোড ব্লকে এই লেখাটা হুবহু কপি পেস্ট করি, তাহলে দেখেন কি হয়। কোড ব্লকের ভিতরে এই লেখাটা কপি পেস্ট করলাম, হ্যাঁ এস্টিমেল, এই এখানে কিন্তু শুধু হ্যালো আসছে আর শুধু ওয়ার্ল্ড আসছে, তার মানে ওই যে এইচটিএমএল ট্যাগটা এক্সিকিউট হয়ে গেছে, প্যারাগ্রাফ ট্যাগ এক্সিকিউট হয়ে গেছে এইখানে কোডের মধ্যে, কিন্তু এই যে উনি যেটা বললেন এক্সএমপি, এক্সএমপি এটাতে আমাদের এক্স্যাক্টলি কোডটা আমরা আউটপুটে দেখাতে পারি। আমরা যেহেতু মানে এই ভবিষ্যতে ওয়েবসাইট তৈরি করব, আমরা হয়তো এমন কোনো ওয়েবসাইটও তৈরি করতে পারি যেখানে আমাদের কোড দেখানো দরকার হবে। হ্যাঁ, একটা টিউটোরিয়াল ওয়েবসাইট বানাচ্ছি, W3 স্কুলের মতো একটা টিউটোরিয়াল ওয়েবসাইট বানাচ্ছি, সেখানে আমাদের এক্স্যাক্ট কোডটাও আউটপুটে দেখানোর দরকার হতে পারে, সেক্ষেত্রে এটা একটা ভালো সলিউশন পাওয়া গেল, এক্সএমপি ট্যাগ। এটা সম্পর্কে একটু জেনে নেই, এক্সএমপি দ্বারা এটার ফুল ফর্মটা কি, এক্সাম্পল, হ্যাঁ হতে পারে, হ্যাঁ হতে পারে, আপনার গেস খারাপ না। এইচটিএমএল ট্যাগ, a quick Google search on W3 XMP was introduced for displaying pre-formatted text in HTML 3.2 and earlier. When W3 School depreciated XMP tag, suggest pre-tag. আচ্ছা, তার মানে আরেকজন বলছিলেন না প্রি ট্যাগ, কে জানি বলছিলেন প্রি ট্যাগ, তার মানে এখানে
থিওরি পড়ে যেটা বোঝা গেল এটাকে যদি আমি প্রি ট্যাগ দিই তাহলেও কাজ করার কথা। এটা এক্সএমপি ট্যাগ থেকে কনভার্ট করে কি দিলাম, প্রি। দেখি কাজ করলে তারপর বলবো, এখনো মানে বলা যাচ্ছে না, মানে এটা আরেকটা আর কি। না, প্রি ট্যাগ কাজ করে নাই, প্রি ফরম্যাটেড টেক্সটটা এক্ষেত্রে কাজ করে নাই, কোড দেখানোর জন্য এক্সএমপি ট্যাগ, তার মানে বিস্কিট শুধু উনিই পাবে। আচ্ছা, এরপর নেক্সট আমরা নিজেরা মানে একটু ফাস্টার হন, কারণ অনেকগুলো পেজ এখানে, টোটাল 48টা পেজ। আমরা আছি বর্তমানে পেজ নাম্বার 13-এ। সরি, করতে থাকেন একটার পর একটা, একটার পর একটা করতে থাকেন সবাই। এগুলা এখানে যতগুলো এক্সাম্পল আছে আমাদেরকে ক্লাস টাইমের মধ্যে সবগুলা করার চেষ্টা করতে হবে, না পারলে আমরা পুশ করে দিব, বাসায় গিয়ে শেষ করে নেক্সট ক্লাসে আসার আগে এটা যেন কমপ্লিট অবস্থায় থাকে। জি। আচ্ছা, নেক্সট ডেটটা হচ্ছে ডেফিনেশন। তাহলে এখানে কি ডেফিনেশন, কোনো একটা ডেফিনেশন দেওয়ার সময় আমরা এই ট্যাগটা ইউজ করতে পারি। সবাই তাহলে এক্সএমপিটা জেনে নিলাম, এটাও মনে রাখবো কোড আউটপুটে দেখানোর জন্য ওটা। আচ্ছা, আরেকটা এক্সাম্পল যেটা করলাম, ডেফিনেশন লেখার জন্য কিভাবে, দেখেন ডেফিনেশন টার্মটা এইভাবে লিখে তারপরে এইভাবে বিভিন্ন ডেফিনেশন লিখে না, তো ওই ঠিক ওই ফরম্যাটটা মনে করেন আপনি গুগলে যখন লিখেন যে ডিফাইন পিএইচপি, গুগলে আপনি যখন ডিফাইন লিখে কোলন দিয়ে পিএইচপি লিখেন, সে কি করে এখানে এটাতে ভালো একটা ডেফিনেশন কোথায় দিয়েছে, হোয়াট ইজ পিএইচপি, দেখেন এইভাবে ডেফিনেশনটা এইভাবে লিখে না, তেমনি আপনার ওয়েবসাইটেও কিন্তু আপনি চাইলে খুব সহজে বিভিন্ন ডেফিনেশন, এই টাইপোগ্রাফিটা হচ্ছে এরকম, এভাবে ডেফিনেশনটা লিখে এখানে থাকবে টার্মটা কার ডেফিনেশন দিচ্ছেন, আর এখানে হচ্ছে ওই এক্সপ্লানেশনটা। ইনসার্টেড টেক্সট, এটাও কপি করি। ইনসার্টেড টেক্সট, আচ্ছা, আই এম ভেরিটাকে কাটা হয়েছে এক্সট্রিমলি হ্যাপি দ্যাট ইউ ভিজিটেড দিস পেজ। আচ্ছা, এটা তাহলে ভেরিতে কি, ভেরিতে ডিলিট ট্যাগ ইউজ করা হয়েছে, আর ইনসার্ট ট্যাগ ইউজ করা হয়েছে এক্সট্রিমলিতে ইনসার্ট ট্যাগ ইউজ করা হয়েছে। তার মানে ইনসার্ট ট্যাগটা, আচ্ছা ইনসার্ট ট্যাগ আর আন্ডারলাইনের মধ্যে তাহলে পার্থক্য কি, এটা একটু সার্চ করেন। তার মানে দেখা গেল ইনসার্ট ট্যাগ ইউজ করলেও নিচে দিয়ে কি আসছে, আর তার মানে দুইটার মধ্যে কোন একটা পার্থক্য আছে। হুম, ভেরি বদল, হ্যাঁ, না আমি বলতে চাচ্ছি যে আন্ডারলাইন তো
ইউ ট্যাগ দিয়েও করা যায়। ইউ ট্যাগ ব্যবহার করেও আমরা কি করতে পারি, আন্ডারলাইন করতে পারি একটা শব্দকে। আবার ইনসার্ট দিয়েও দেখলাম কি করা যায়, আন্ডারলাইন করা যায়। তো দুইটার মধ্যে পার্থক্য কি, কেন দুইটা? না না, এটা তো কাটা হয়েছে ডেল দিয়ে, এটা কাটা হয়েছে কোন ট্যাগ দিয়ে, ডেল ট্যাগ দিয়ে, ওটা অন্য বিষয়। তো এখন আন্ডারলাইনের বিষয়টা আসছে কোন ট্যাগ দিয়ে, ইনসার্ট আইএনএস। তাহলে এটা দিয়েও কাটা যায়, আবার আন্ডারলাইন দিয়েও কাটা যায়, ইউ দিয়ে ট্যাগ দিয়েও কাটা যায়। তাহলে এই দুটার মধ্যে পার্থক্য আমরা একটু সার্চ করি। আমরা মানে হোয়াট ইজ দ্য মেজর ডিফারেন্স? ডেলের পরে আইএনএস ইউজ করাটাই স্যার স্ট্যান্ডার্ড। আর আমি যদি কোনো কিছুকে এমনি আন্ডারলাইন করতে চাই সেক্ষেত্রে সেক্ষেত্রে ইউ। সেক্ষেত্রে যেহেতু যে ক্ষেত্রে আমি কেটে নতুন শব্দ বসাতে চাচ্ছি হুম, সেক্ষেত্রে ডেলের পরে আমাকে ইনসার্ট ইউজ করাটাই স্ট্যান্ডার্ড। স্ট্যান্ডার্ড। তার মানে এখানে গুড প্র্যাকটিস একটা বিষয়। মেজর ডিফারেন্স বিটুইন ইউ অ্যান্ড আচ্ছা, ইউ মিনস HTML4 specification wise, U means underlined text style, whereas insert INS means that its content has been inserted. মানে তার মানে দুইটা হচ্ছে দুই টাইপের কাজের জন্য, একটা হচ্ছে এটার ইয়েটা কন্টেন্টটা ইনসার্ট করা হয়েছে, আরেকটা হচ্ছে আন্ডারলাইন। দুইটা আচ্ছা, উইথ রেসপেক্ট টু দ্য ডিফারেন্ট version of document in the the rendering of INS is not specified. Instead, some possible rendering are described. In practice, browser mostly use underline. There is also the formal syntactic difference that you allows text level content only. Text level content allow করে, whereas insert may contain blocks too. আচ্ছা, may contain blocks too. আচ্ছা, that means মানে ইউটা আমরা ওই যে কোনো একটা টেক্সট লিখছি তার মধ্যে আমরা ওই যে ইউটাকে ব্যবহার করতে পারি। যেমন হেডলাইনটা খেয়াল আছে, বোল্ড আর হেডলাইনের মধ্যে আমরা দেখেছিলাম একটা প্যারাগ্রাফের মধ্যে যদি আমরা হেডলাইন ব্যবহার করি দিই কোন একটা ওয়ার্ডকে, তাহলে ওটা নিচের লাইনে নিয়ে যায়, পুরো লাইনটা দখল করে। হ্যাঁ, ফরম্যাটিংটা ঠিক থাকে না, আর আমাদের পারপাসটাও সলভ হয় না। তেমনি এখানে দেখলাম আইএনএস ইউটা ব্যবহার করবেন, আন্ডারলাইন ইউ ওইটা একটা ব্যবহার করবেন একটা প্যারাগ্রাফের মধ্যে যখন বিভিন্ন টেক্সট থাকছে, বিভিন্ন ওয়ার্ড থাকছে, যে কোনো একটা ওয়ার্ডকে আন্ডারলাইন করার জন্য। বাট আপনি যখন আপনি ইনসার্ট আইএনএস ট্যাগটা ইউজ করবেন, ওটাতে একটু ক্ষমতা বেশি আছে। ওটা করা যায় কি, ব্লক, আমরা একটু আগে ব্লক লেভেল, ব্লক কোটা এগুলা দেখলাম না বিভিন্ন, তো ওগুলোর মধ্যেও আপনি কি করতে পারবেন, ওই আইএনএসটাকে ইউজ করতে পারবেন। ওইটা যেমন ব্লক, আমি এই ডকুমেন্টের শেষে দিয়ে কিছু দিছিলাম, অনেক বড় ডকুমেন্টটাতে অনেক কিছু কভার করার জন্য দিয়েছি। তো ব্লক লেভেল ডিভ, এখানে ডিভ হচ্ছে ব্লক লেভেল এলিমেন্ট, কিন্তু স্প্যান হচ্ছে ইনলাইন লেভেল এলিমেন্ট। তো ব্লক লেভেল ডিভ একটা কি, ব্লক লেভেল এলিমেন্ট। তার মানে ডিভের মধ্যে আপনি আইএনএস ইউজ করতে পারবেন, ডিভের মধ্যে আইএনএস ইউজ করতে পারবেন। দেখি তো ডিভের মধ্যে আমরা আন্ডারলাইনও ইউজ করতে পারি কিনা। দ্যাট মিনস একটা ব্লক নিলাম, ডিভ, ডিভ একটা কি ব্লক লেভেল এলিমেন্ট না, ডিভ ডিভিশন। এর মধ্যে আমি একটা লিখলাম হ্যালো HTML ওয়ার্ল্ড। না, ডিভ হচ্ছে একটা ব্রেক, হচ্ছে লাইন ব্রেক, একটা লাইনের ব্রেক। আর ডিভ হচ্ছে আপনার একটা ডিভিশন, একটা ব্লক। এই ব্লকের মধ্যে আপনি চাইলে এখানে কি করতে পারবেন, একটা ক্লাসের আন্ডারে এই ব্লকটাকে ডিজাইন করতে পারবেন, এটার ব্যাকগ্রাউন্ড দিতে পারবেন, এটা একটা ব্লক।
ঠিক আছে, বাট একটা লাইন ব্রেক হচ্ছে নিচের লাইনে জাস্ট কার্সরটাকে নিয়ে আসা। হ্যাঁ, আচ্ছা, তো ডিভ হ্যালো ওয়ার্ল্ড, এইখানে আমি যদি ইউ ট্যাগ ইউজ করি, হ্যাঁ শুধু এইচটিএমএল এ ইউ ট্যাগ ইউজ করি, তাহলে কি হয় একটু দেখি। ডিভের মধ্যে কি ইউ ট্যাগ নেয় কি না এটা দেখার বিষয়, ওদের ডেফিনেশনটা পড়ে আমার এটা দেখতে ইচ্ছে করলো। ডিভের মধ্যে তো এই আন্ডারস্কোরটা নিয়ে নিছে, তাই না? কিন্তু এদের এখানে অবশ্যই এটা কোনো বই না, এটা হচ্ছে স্ট্যাক ওভারফ্লো একজনের মন্তব্য। এটাই যে 100% ঠিক হবে এমন কোনো কথা নাই। এ বলতেছে যে ব্লক লেভেল এলিমেন্টে আইএনএস ব্যবহার করা হয়, বলতেছে হোয়ারেস ইনসার্ট মে কন্টেইন ব্লকস টু। আচ্ছা, কেন ইউও তো ব্লকের মধ্যে ব্যবহার করা গেল, ডিভ ব্লকের মধ্যে আমরা ইউ ব্যবহার করলাম না একটু আগে? হ্যাঁ, সো ওইটাও তো ব্যবহার করা গেল, সুতরাং এর ইয়েটা আমার কাছে অত পছন্দ হয় নাই। আচ্ছা, আমাদের জানা থাকলো আইএনএস বলে একটা ট্যাগ আছে, এই ট্যাগটা মূলত ডেলের সাথে ব্যবহার করা হয়, এই একটা পেয়ার, এটা একটা পেয়ার, রাইট? আচ্ছা, এরপর কি? জি, হ্যাঁ শিওর। হ্যাঁ, কিন্তু এইচটিএমএল ট্যাগটা আসলে কোডের মধ্যে কিন্তু এইচটিএমএলটা অংশ। না, আমি তো এইচটিএমএল দিই স্যার, এটা তো এইচটিএমএল দিই স্যার, দেন দিলে তো দুটোটা মানে ওরা এইচটিএমএল দিই স্যার, দিলে এইচটিএমএল আমি আপনি মানে আমি কত কম্পেয়ার করছেন, কম্পেয়ার যেহেতু করছেন গরুর সাথে গরু কম্পেয়ার করেন, এই কোডের ভিতরে প্রশ্ন আপনি এইচটিএমএল না না ওইটা কপি পেস্ট করেন উপরেরটা, না না পুরোটাই কপি পেস্ট করেন, হ্যাঁ হ্যাঁ পুরোটা কপি পেস্ট করেন, হ্যাঁ হ্যাঁ এটা করতে পারেন, এটা দেখেন আপনি। হ্যাঁ, ওই এইচটিএমএলটা আসলে এইচটিএমএল তো আমাদের কোডের একটা অংশ। মনে করেন আপনি কাউকে এইচটিএমএল শিখাচ্ছেন, একটা এইচটিএমএল এর উপর টিউটোরিয়াল, সেখানে এইচটিএমএল ট্যাগটা যদি বাদ চলে যায় তাহলে তো আপনার হবে না। আচ্ছা, এবার এবার কি ইনসার্ট ডেল এগুলো হইলো। এখন হচ্ছে প্রি ট্যাগ, এই যে এতক্ষণ ধরে যে প্রি ট্যাগ নিয়ে কথা হয়েছে, প্রি ফরম্যাটেড টেক্সট, এটা খুব কাজের জিনিস, এটা আমাদের কাজে লাগবে। প্রি ট্যাগটা আমাদের খুব কাজে লাগবে। প্রি ট্যাগটা মানে এটা জেনেই রাখেন, যে কোনো একটা আউটপুটকে খুব মানে প্রি ফরম্যাটেড সুন্দর ফরম্যাট করে অটোমেটিক ফরম্যাট করে দিবে আপনার। আমরা একটা হিজিবিজি আউটপুট, ওটা যখন প্রি ট্যাগের মধ্যে ওটাকে ফেলে দিব, ওটার আউটপুটটা অনেক গোছালো হয়ে যাবে, সে প্রি ফরম্যাট করে তারপর আউটপুটটা দেখাবে। আচ্ছা, ওইটা আমরা মানে প্রি ট্যাগটা কিভাবে দেয় বলেন, কিভাবে হতে পারে? প্রি ফরম্যাটেড টেক্সটের একটা এক্সাম্পল, যে এটার গুণাগুণটা বোঝানোর জন্য কি একটু কোড করব। কোড করলে মনে করেন একটা ফাইল নিলাম, পিএইচপি ফাইল, যে টেস্ট ডট পিএইচপি, এখানে একটা অ্যারে নিলাম। এখন আপাতত ওই কোডগুলো বোঝার দরকার নেই, আমি জাস্ট আপনাদেরকে ওই প্রি ট্যাগের মহত্ব বোঝানোর জন্য এত কিছু, যে মাই বা মাই অ্যারে,
মাই অ্যারের মধ্যে আমি কিছু এলিমেন্ট দিচ্ছি, যে রহিম, আচ্ছা রহিম না, তাহলে এখানে একটু আবুল, জরিনা, ময়নার মা, কিছু নাম দিচ্ছি আর কি। তারপর মানে বিভিন্ন এলিমেন্ট অ্যারের। আরো কিছু বলেন। না, মানুষের নাম বলা হচ্ছে এখানে। আহ, আর নাম, সরি, টিয়া, টিয়া পাখি আছে, ময়না পাখি, টিয়া পাখি। আচ্ছা, ঠিক আছে। আপাতত মনে করেন একটা অ্যারে। আচ্ছা, আমি এখানে কোডকে ইয়ে করেছি দেখে, মানে কোডটা এভাবে বাঁকা হয়ে এদিকে নিচের লাইনে আসছে, এখানে সফট র্যাপ করা হয়েছে দেখে। যদি না করা হইতো তাহলে এক লাইনেই থাকতো। ঠিক আছে, সফট র্যাপ করা হয়েছে দেখে কোডটা, মানে এমনি নর্মালি কোডটা কিন্তু এক লাইনেই আছে, সফট র্যাপ করা হয় যেন পুরোটা এক স্ক্রিনে দেখা যায়। আচ্ছা, এখন আমি যদি এটাকে আউটপুটে দেখাইতে চাই, কি করতে পারি বলেন? আউটপুটে দেখানোর জন্য প্রিন্টার মাই অ্যারে, যেহেতু এটা একটা অ্যারে, অ্যারে টাইপের কম্পাউন্ড ডাটাকে শো করার জন্য আমরা ইকো ব্যবহার করতে পারবো না। ইকো শুধুমাত্র স্কেলার ডাটা টাইপের জন্য। আমাদের জ্যাম কি ওপেন আছে? জ্যাম্প ওপেন নাই। এইচটিএমএল তো রান হয়েছিল, বাট জ্যাম তো রান হবে না। জেন্ড ইঞ্জিনকে চালু করতে হবে না? জেন্ড ইঞ্জিন কার মধ্যে আছে? অ্যাপাচির মধ্যে আছে। ওয়েব সার্ভারের মধ্যে জেন্ড ইঞ্জিন আমাদের আছে। আচ্ছা, খেয়াল করছেন জিনিসটা? আমি যখন প্রিন্টার দিলাম তখন কি হলো? আউটপুটে ওই অ্যারের ইয়েগুলো দেখা গেল না? তাহলে এইটা একটা আমাদের এক্সাম্পল। আরেকটা এক্সাম্পল, এটা হচ্ছে উইদাউট প্রি ট্যাগ। এটা কি? এর আগেরটা ছিল উইদাউট প্রি ট্যাগ। তার মানে ইকো দিয়ে আমি এই লাইনটা দিয়ে এটাকে সেপারেট করলাম, মানে বোঝানোর জন্য এদিকে একটা বিয়ার দিয়ে দিলাম। বা আচ্ছা, আপনারা কি জানেন যে এইচআর বলে একটা ইয়ে আছে? আরেকটা এইচটিএমএল শিখি। এইচআর, এইচআর হচ্ছে কি হরাইজন্টাল লাইন একটা আসবে। তাহলে এইচআর দিলেই আমার হয়ে যাচ্ছে। এইচআর দিলাম, সেপারেট করলাম, তাহলে কি হয় আউটপুটে একটু আবার দেখি। এইচআর একটা, হ্যাঁ, সেপারেশন আসলো না? এখন আমি চাচ্ছি যে আমার সেকেন্ড এক্সাম্পলটা প্রি ট্যাগ দিয়ে প্রিন্টার করব। দেখেন, প্রিন্টার করলাম, তার আগে পিছে আমি কি করলাম? ইকো প্রি। আমি এখানে যেহেতু পিএইচপি কোড, তাই আমার কি করতে হচ্ছে? এইচটিএমএল করতে হচ্ছে কি দিয়ে? পিএইচপি দিয়ে। কথাটা বুঝছেন? এখানে মূলত আমি কি কোড লিখছি? এটা এটা এইচটিএমএল কোড। যেহেতু আমি আছি হচ্ছে পিএইচপি কোড ব্লকে, সেহেতু পিএইচপি দিয়ে এইচটিএমএল কোড করতেছি। আমি বলছি না একটা কথা, আমরা যতই প্রসেসিং করি দিনের শেষে আমরা ইউজারকে দেখাইতে হয় কিন্তু কি হিসেবে? এইচটিএমএল হিসেবে। সো প্রিট্যাগ শুরু, প্রিট্যাগ শেষ, শেষ এখানে। তার মানে এখন এইটার আউটপুটটা একবার দেখছেন আপনারা, তাই না? এখন প্রি ট্যাগ ইউজের, একে যদি প্রি ট্যাগের মধ্যে স্যান্ডউইচ বানায় দিয়ে দেই, কি হয়? পার্থক্য দেখতে পাচ্ছেন চোখের সামনে? উপরটা হচ্ছে উইদাউট প্রি ট্যাগ প্রিন্টার, আর নিচেরটা হচ্ছে হ্যাঁ উইথ প্রি ট্যাগ। উইথ প্রি ট্যাগ আপনার আউটপুটটা কত সুন্দর করে দেখাচ্ছে না? প্রি ফরম্যাটেড, আপনার অনেক রিডেবল না? অ্যারেটাকে অ্যারের মতো করে দেয়। হ্যাঁ, এটাকে অ্যারের মতো করেই দেখাচ্ছে, এবং দোনোটাতেই কিন্তু ইন্ডেক্সিং আছে, কিন্তু একটা হচ্ছে কোনো ফরম্যাট নাই, মেনটেন করে না। হ্যাঁ মেনটেন করে নাই, আর নিচেরটাতে ফরম্যাট মেনটেন করেছে। তার মানে প্রি ট্যাগটা
খুব কাজে। আমরা ভবিষ্যতে যখন বিভিন্ন আউটপুট দিতে যাব, মনের মতো আউটপুট পেতে গেলে আমরা ওটা সিম্পলি প্রিট্যাগ করে দিলেই আমাদের অনেক প্রবলেম সলভ হয়ে যাবে। সো আপনারা, এটা তো আমি জাস্ট পিএইচপির ক্ষেত্রে প্রিট্যাগটা কীভাবে ভূমিকা রাখবে ভবিষ্যতে এটার একটা ডেমো দেখাইলাম। হ্যাঁ, তো আমরা কিন্তু আজকে পিএইচপি কোড করার উদ্দেশ্যে এখানে বসি নাই, জাস্ট এইচটিএমএলেই থাকবো। প্রিট্যাগ প্রি হচ্ছে এইভাবে প্রি ফরম্যাটেড টেক্সট। জি বলেন। আচ্ছা, আমি এখানে পিওর এইচটিএমএল দিয়ে উইদাউট পিএইচপি, হ্যাঁ, উইদাউট পিএইচপি পিওর এইচটিএমএল দিয়ে একটা পিরামিডের মতো, পিরামিড না ঠিক, মানে ওই টাইপের একটা কিছু আঁকার চেষ্টা করতেছি। একটা হচ্ছে প্রিট্যাগ দিয়ে আর একটা হচ্ছে প্রিট্যাগ না দিয়ে। দেখি তো দুইটার আউটপুটে কোনো ভ্যারিয়েশন আসে কিনা। একটা দেখছেন, একটার আউটপুটে কি এক লাইনে চলে আসছে, আরেকটাতে হ্যাঁ প্রি ফরম্যাটেড, যেভাবে আপনি কোডের মধ্যে দিয়েছেন সেই ফরম্যাটেই সে তাকে অ্যালাইন করছে, তাই না? আমরা কোড দিয়ে বিভিন্ন মানে খেলাধুলা করব, যেমন পিরামিড আঁকাবো লজিক ক্লিয়ার করার জন্য, লুপ শেখানোর জন্য। আপনারা ডাইনামিক্যালি একটা পিরামিড তৈরি করবেন, বাটারফ্লাই তৈরি করবেন, মানে অনেকগুলো টাস্ক আমাদের পিএইচপি যখন শিখবো বা জাভাস্ক্রিপ্ট যখন শিখবো এই টাইপের কাজগুলো আসবে। মনে করেন এরকম প্রথমে একটা এভাবে একটা স্টারের কিছু একটা আঁকতে দিব, তারপর ওটাকে আবার রিভার্ট করতে দিব। হ্যাঁ, এটাকে যদি আবার ফ্লিপ করেন তাহলে আবার এদিকেও হচ্ছে না। তাহলে একটা পিরামিডের মতো হচ্ছে। আবার এরকম যদি দুইটা পিরামিডকে এইভাবে আঁকেন তাহলে এটা আবার কি বাটারফ্লাই এর মতো হয়ে যাচ্ছে, এদিকে একটা। এগুলো আমরা কোড দিয়ে আস্তে আস্তে করব ডাইনামিক্যালি। এগুলো যখন ম্যানিপুলেটেড করব তখন ফ্রিতে একটা আমাদের ফরম্যাটটাকে ঠিক মতো দেখানোর জন্য কাজে আসবে। আমি এখানে দুইটার জাস্ট ডিফারেন্সটা বুঝাইলাম যে উইদাউট প্রিট্যাগ যখন দিয়েছিলাম তখন ওগুলো এসেছিল পাশাপাশি, আর যখন প্রিট্যাগের মধ্যে আমি এটাকে দিয়েছি তখন যেভাবে দিয়েছি অ্যাজ ইট ইজ সেভাবে আমার আউটপুটে এসছে। এটা খুব ইম্পর্টেন্ট একটা ট্যাগ। এবার কি সাবট্যাগ। আচ্ছা, এসি কি চলছে না? হ্যাঁ, গরম লাগছে। আপনারা ফ্যান দেন, অসুবিধা নেই, আমি মাইক্রোফোন ইউজ করব। আচ্ছা, হ্যালো। আচ্ছা, তারপর নেক্সট এরগুলো একটা একটা করে সবাই আমরা এক্সিকিউট করি। হ্যাঁ, সাবট্যাগ। সাবট্যাগটা কি করে? এই যে আমার H2O এই টাইপের লিখতে হলে আমার এই যে টুটা যে নিচে দিয়ে লিখলাম সেটা এই ফরম্যাটটা কিভাবে লিখেছে, কি ট্যাগ ব্যবহার করে? সাব ট্যাগ ব্যবহার করে। সুপার ট্যাগ, ওই যে আমাদের অনেক সময়, হ্যাঁ, টু দি পাওয়ার, রাইট।
পাওয়ার লেখার জন্য এটা রাইট, 2 টু দি পাওয়ার 2 4। আচ্ছা, এতক্ষণ আমরা টাইপোগ্রাফি শেষ করলাম। মোটামুটি আমরা এখন মানে কাছাকাছি মনের মতো করে কিভাবে টেক্সট নিয়ে কাজ করা যায় HTML এ ওটার সম্পর্কে একটু ধারণা পাইছি, একটু না মোটামুটি মেইন টপিকগুলো কভার করা হয়েছে। তো এরপরে ব্যাপারটা আসতেছে HTML ট্যাগ, HTML লিস্ট। কয় ধরনের লিস্ট আছে? আনঅর্ডার্ড লিস্ট, অর্ডার্ড লিস্ট, HTML ডেসক্রিপশন লিস্ট। আনঅর্ডার্ড HTML লিস্ট আমরা থিওরিতেও মোটামুটি আমাদের পড়লেই বুঝতে পারবো, আমরা প্র্যাকটিক্যালি শুরু করে দিই কাজ। আনঅর্ডার লিস্টের এই এক্সাম্পলটা সবাই টাইপ করে ফেলেন, টাইপ করে আমাকে আউটপুট বলেন। আমি নিজেও করছি। এভাবে মিনিমাইজ করে রাখবেন, কীভাবে দোনোটা একসাথে স্ক্রিন কীভাবে দেখবেন, এভাবে স্ক্রিনটাকে ছোট করা যায়। কোডিং স্ক্রিনটাকে এভাবে ছোট করে নেন, তারপর এখানে আসেন, এখানে এসে লিখেন দোনোটা, ওখানে দেখতেও পাবেন লিখতেও পারবেন। ইউএল এর মধ্যে, ইউএল মানে আনঅর্ডার্ড লিস্ট, এর মধ্যে লিস্টেড আইটেম হচ্ছে কি কি, একটা দিলাম বাংলাদেশ। আচ্ছা, এখানে আমাদের একটা মজার বিষয়, আমরা গত ক্লাসে আপনাদের এখান থেকে হয়েছিল না যে এলআই কি, এলআই লিখে কি ইনটু 3, তারপর ট্যাব দিলে তিনোটা চলে আসছিল না। সো ওই কাজটা আমরা অ্যাপ্লাই করি, নাহলে ভুলে যাবো। আমরা মাঝে মাঝে এগুলো প্র্যাকটিস করতে হবে। বাংলাদেশ, ইংল্যান্ড, আফগানিস্তান, 3টা দেশ। এইটা একটু আউটপুটটা দেখি। দেখেছেন, এই আনঅর্ডার্ড লিস্ট মানে এটার কোনো অর্ডারিং নেই, বুলেট আকারে দেখা যাচ্ছে, তাই না? আচ্ছা, এখন বুলেটগুলার মজার বিষয় কি, আপনি যদি বুলেট না দেখে অন্য কিছু দেখতে চান, বাই ডিফল্ট তো বুলেট থাকে, অন্য কিছু দেখতে চান, স্কোয়ার দেখতে চান, তাহলে কিভাবে করবেন? এই খেয়াল করেন, স্টাইল, স্টাইল দেখছেন, লিস্ট স্টাইল টাইপ সার্কেল, এটা করেন। ইউএল এর মধ্যে লিস্ট মানে স্টাইল দিয়ে লিস্ট স্টাইল টাইপ সার্কেল, অনেকগুলো আছে দেখছেন, ডিস্ক আছে, কি কি আছে। আমরা একটা পারলে বাকিগুলোও পারবো। সরি, দেখেন এলআই, এটা আগে এলআই ট্যাগটা পুরো লেখেন, ট্যাগের মধ্যে লেখে ইনটু দিয়ে 5 বা 3 দেন, তারপর ট্যাব বাটনটা চাপেন। আচ্ছা, ডিস্ক দিলাম, হ্যাঁ স্টাইলটা দিলাম ডিস্ক। আচ্ছা, বাই ডিফল্ট ডিস্ক থাকে, সার্কেল করে দিলাম। তাহলে দেখেন আউটপুট ছিল হচ্ছে ডিস্ক, গোল গোল ডিস্ক। এটা যখন সার্কেল করে দিলাম তখন এটা হয়ে গেল কি, সার্কেল, দেখা যায় সার্কেল হয়ে গেল। আপনি চাইলে এটাকে চেঞ্জ করে আরেকটা স্টাইলও দিতে পারবেন। কি কি আছে আর, আর্মেনিয়ান দেখি, আর্মেনিয়ান দিলে কি হয়। লোয়ার আলফা, লোয়ার অ্যালফাবেট, এটা কি লোয়ার অ্যালফাবেট। আচ্ছা, আপার অ্যালফাবেট দিলে তাহলে কি হবে? আপার অ্যালফাবেট, তাহলে বড় হাতের এবিসিডি। আপনি মাল্টিপল চয়েসের একটা কুইজ সাজাচ্ছেন, একটা প্রোগ্রাম করতেছেন মাল্টিপল চয়েস, তো ওইখানে আপনি এভাবে দিতে পারেন।
তো এটা নিয়ে একটু ঘাটাঘাটি করেন। এরপরের স্কোয়ার চাইলে স্কোয়ার, এই যে এভাবে স্কোয়ার আউটপুট আসবে। নান, কোনো কিছু দিতে চান না তাহলে নান। তো এই জিনিসগুলো আমরা দেখলাম। এবার দেখবো কি অর্ডার HTML লিস্ট। এবার দেখবো অ্যাকচুয়ালি অর্ডার লিস্ট করে ফেলছে। অ্যাকচুয়ালি এটা এক ধরনের অর্ডারিং হয়ে গেল, গেছে, বাট মানে ওটাকে ওরা মানে অ্যালফাবেট হিসেবে পাত্তা দেয় না আর কি, নাম্বারিং না দেখে আর কি। আচ্ছা, এবার হচ্ছে অর্ডারড HTML লিস্ট। অর্ডারড HTML লিস্টের মধ্যে দেখি ওএল। হ্যাঁ, শুধুমাত্র অর্ডার, তার অর্ডারিংটা ওই নাম্বারের ভিত্তিতেই মিন করে। হ্যাঁ, সবার সামনে তো ডকুমেন্ট আছে, আপনারা প্র্যাকটিস করতে থাকেন, সময়টা যেহেতু কম, প্র্যাকটিস করতে থাকেন, সবার সাথেই ডকুমেন্ট আছে। আর গিটে পুশ করবেন কিন্তু 9টা 15 যখন বাজবে সবাই গিটে পুশ করে দিয়ে মানে কাজ শেষ করে কম্পিউটারটা বন্ধ করে ফেলবেন 9টা 15-তে। তাহলে আমরা গিট পুশের ব্যাপারটা ওই 15 মিনিটে সেরে ফেলবো। বাসায় গিয়ে বাকিগুলো যেগুলো থাকবে সবগুলো একই সিস্টেমে আমরা এক্সিকিউট করব। তাহলে বাসায় বসে আপনারা ওই গিটের উপর কুইজটা দিবেন, আর পারলে HTML এর উপর কুইজটা দিয়ে আসলে ভালো। তবে হ্যাঁ, কুইজ ওই পণ্ডিতে পণ্ডিতে ঢুকে গিটের উপর দিয়ে ফেলছেন, তাহলে তো অনেক ভালো। গিটের উপর অলরেডি একজন দিয়ে ফেলছে কুইজ। আর আর HTML এর উপর তো এখনো দেন নাই, এটা আজকে গিয়ে দিয়ে দিবেন। আচ্ছা, অর্ডার লিস্ট। অর্ডার লিস্টের বিভিন্ন ফরম্যাট আছে। আপনি 1 2 3 4 চাইলে এটা দিবেন, আপার কেস লেটার চাইলে এটা। তো এইভাবে এগুলো ব্যবহার করবেন। দেখেন অর্ডার লিস্ট টাইপ হচ্ছে, যদি এ দেন তাহলে ABCD এভাবে আসবে। তাহলে আপনি OL টাইপ, আমি এ দিলাম, সরি, মোস্তাফিজুর রহমান কি এখন ভ্যারিয়েশন আনতে পারছে না, তাই না? এমন একটা পারফরমেন্স দেখা যাচ্ছে মুস্তাফিজের। এমন, হ্যাঁ, এখন আর ইয়ে কাটার মাস্টারের তেমন একটা বাহাদুরি নেই। সেটাই, মানে ওকে সে সবাইকে রিড করায় ফেলছে। ওর মধ্যে এখন আর মানে নিজস্ব কিছু নাই। ওর ইয়েগুলা সবাই রিড করে ফেলছে, কি কোনটার পর কি করবে। তাহলে এটা একটু দেখে আউটপুটটা দেখি। এটা হচ্ছে ওই যে অর্ডার লিস্ট আকারে দেওয়া হয়েছে। তারপর এটা যদি ছোট হাতের দেই, আচ্ছা ওইটা এটা থাক, এটার আরেকটা এক্সাম্পল করি। এটা ছোট হাতের দিলে ছোট হাতের আসবে, কিছু না দিলে বাই ডিফল্ট 1 2 3 4 আসবে। দেখছেন এটা ছোট হাতের আসছে। যদি টাইপটা কি কি আছে, রোমান, রোমান ক্যারেক্টার যদি দিতে চাই, এটা বোধহয় হ্যাঁ রোমান আপার কেস, আপার কেস, আর লোয়ার কেস যদি রোমান দিতে চাই ছোট হাতের।
জিনিসটা আমরা বুঝলাম। এবার আপার কেস লোয়ার কেস এগুলো হলো HTML ডেসক্রিপশন লিস্ট। এটা কি? ডেসক্রিপশন লিস্ট এমন একটি লিস্ট যা দ্বারা বিবরণ সহ কোনো ওয়েব পেজে যা দ্বারা বিবরণ সহ কোনো কিছু ওয়েব পেজে দেখানো যায়। মূল কথা, ডেসক্রিপশন লিস্টে পুরো লিস্টের আইটেম বিবরণী সহ দেওয়া থাকে। আচ্ছা, তাহলে এটা আমরা একটু ইয়ে করি, এটা এক্সিকিউট করে দেখি ডেসক্রিপশন লিস্টটা কেমন। আমরা মূলত অর্ডার লিস্ট আনঅর্ডার লিস্ট এই দুইটাই বেশি জানি। আমাদের ডেসক্রিপশন লিস্টটা আমরা একটা সুযোগে আমরা দেখে নেই। ডিএল হচ্ছে ডেসক্রিপশন লিস্ট, ডেসক্রিপশন টাইটেল মনে হয় এটার নাম হচ্ছে কি, সাকিব। একটা টাইটেল দেওয়া হয়েছে, এটা হচ্ছে আর ডেসক্রিপশন ডেফিনেশন বোধহয় ডিডি। ডিডি এটা হচ্ছে ওয়ার্ল্ড ক্লাস অলরাউন্ডার। দেখি তো এটা কেমন আসে আউটপুটটা। সাকিব আল হাসান ওয়ার্ল্ড ক্লাস অলরাউন্ডার ডেফিনেশন। তাহলে এটা একটু সাইট থেকে আসলো। তারপর অন্য আরেকটা নাম এরপরে যদি আমাদের কোনো আউটপুট দেখাতে হয় আমরা এভাবে দেখাতে পারি। আচ্ছা, এবার আমাদের একটা জিনিস খুব জানা লাগবে, HTML এর টেবল কিভাবে তৈরি করে। টেবল এটা খুব ইম্পর্টেন্ট, টেবলটাও খুব ইম্পর্টেন্ট, আমাদের জানা থাকা লাগবে টেবল নিয়ে কিভাবে HTML এ কাজ করে। এটার বেসিক ইয়েটা হচ্ছে, কনসেপ্টটা হচ্ছে কি, টেবল নিয়ে কিভাবে কাজ করতে হয়। এটা কি ট্যাগ? টেবল ট্যাগ। টেবল ট্যাগের মধ্যে মূলত থাকে হচ্ছে একটা টেবিলের মধ্যে বিভিন্ন রো থাকবে, আর প্রত্যেকটা রোয়ে কি থাকতে পারে? কলাম। তাহলে রো বোঝায় হচ্ছে টেবিল রো, TR। এটা দ্বারা বোঝানো হচ্ছে একটা রো। এই রো এর মধ্যে বিভিন্ন কলাম যদি থাকে তাহলে ওটাকে দিব TD। একটা কলামের নাম দিলাম, আচ্ছা আমি আগে দেখাই হেড, টেবিল হেড। একটা টিআর এর মধ্যে কি থাকতে পারে? প্রথম রো এর মধ্যে আমার বলেন কি থাকতে পারে? টিএইচ। টিএইচ হচ্ছে টেবিল হেড। টেবিল হেড একটা দিলাম নেম, আরেকটা টেবিল হেড দিলাম এজ, আরেকটা দিলাম জেন্ডার। নেম, এজ, জেন্ডার। তার মানে এরা এই টেবিল হেডগুলা কোন রো এর মধ্যে আছে? প্রথম রোতে না? প্রথম রোতে। আচ্ছা, আমাদের টেবিলটাকে যেন দেখা যায়, এই জন্য টেবিলের একটা বর্ডার দিচ্ছি, সাপোজ 1 পিক্সেল।
1 পিক্সেলের একটা বর্ডার দিচ্ছি টেবিলটাতে। টেবিলটাতে কি আছে মূলত খেয়াল করেন, নেম, এজ আর জেন্ডার, একটা বর্ডার দিয়েছি টেবিলে। কিভাবে দিয়েছি? টেবল ট্যাগের পর মাঝখানে বর্ডার ইজ ইকুয়াল টু 1 পিক্সেল। হ্যাঁ, সরি, টিডি না, এটা হচ্ছে হেডলাইন। আমি বলছি, মনে করেন এটা হচ্ছে কি হেডলাইন, এর আন্ডারে, এর আন্ডারের রোগুলা, পরের রোগুলাতে ইনফরমেশনটা থাকবে না? তো ইনফরমেশনটা আমরা দেওয়ার জন্য কি ব্যবহার করব, পরবর্তীতে আরেকটা রো আমরা যোগ করব। এই টেবিলে আরেকটা রো যোগ করার জন্য আমরা আরেকটা টিয়ার দিব। তার মানে এই রোটা হচ্ছে কোন রো? প্রথম রো, যে রোতে আছে কি হেডলাইনগুলো। আর দ্বিতীয় রোতে থাকবে হচ্ছে, আচ্ছা এখানে আমরা ওই সংক্ষেপ ইয়েটা ইউজ করি কি, টিডি। টিডি কয়টা টিডি ইন্টু, মনে করেন তিনটা টিডি, তিনটা টিডি। ও এটা কেমনে দেয়, টিডি লিখে ইন্টু দিয়ে 3। হ্যাঁ, হ্যাঁ, তাহলে তিনটা টিডির একটাতে দিলাম নাম রহিম, করিম, আর এটা কি হইল? না, এখানে হবে রহিমের বয়স, আর এখানে হবে রহিমের জেন্ডার। এটা গেল একজনের ইনফরমেশন। তাহলে এরকম আরো মানুষের ইনফরমেশন যোগ করতে চাইলে এরকম রো আরো বাড়বে। আরেকটা রো বাড়লো, এটা দিলাম করিম, এটা দিলাম জরিনা, এখানে হচ্ছে ফিমেল, একজন 33, একজন 19। তাহলে দেখেন, যখন দিলাম হেডলাইনটা হেডলাইনের মতো আসলো না, টেবিল হেডগুলো একটু বোল্ড হয়ে আসছে, টিএইচ গুলো, যে এটা হচ্ছে টেবিল হেড। কার জন্য? কলামটা কার জন্য? নামের জন্য, রহিম, করিম, জরিনা। আর এখানে হচ্ছে তাদের বয়স। কার বয়স? এটা রহিমের বয়স। এভাবে করে আমরা রো আর কলাম, একটা টেবিলের ভিতর মূলত রো আর কলাম। আর আরেকটা নতুন কনসেপ্ট আমরা জানলাম যে টিএইচ হচ্ছে টেবিল হেড। হ্যাঁ শিওর, আপনাদের জন্য এই কোডটা রইলো। দেখেন, প্রথমটা টিএইচ, প্রথমটা টিএইচ, বাকিগুলো হচ্ছে টিডি। শিওর, গিটে পুশ করছেন? ব্যাকআপ নেননি? ব্যাকআপ নিলে আছে, বাসায় গিয়ে গিটে পুশ করবেন, গিটে পুশ করার প্র্যাকটিস করবেন সবসময়। আচ্ছা শর্টকাটটা, হ্যাঁ, টিডি ইন্টু 3, তারপর ট্যাব। ফ্যানের জন্য কথাই শোনা যায় না, বুঝছেন? আপনি এই কথাটা বলছেন যে আমি শুনি নাই প্রথমে, ফ্যানের শব্দ শোনা যায় না। কোথায়? গিট ল্যাবে, হ্যাঁ। আপনার প্রজেক্টের মধ্যে ওই গিট ট্র্যাকিং এর আন্ডারে যে ফোল্ডারটা আপনি গিট ইনিশিয়ালাইজ করছেন, এর মধ্যে আপনি যা ফেলে দিবেন ওইটাই পুশ হয়ে যাবে। দুইটা প্রজেক্ট, প্রত্যেকটা প্রজেক্ট আলাদা আলাদা পুশ আলাদা আলাদা প্রজেক্ট করবেন। গিট ল্যাবে প্রথম প্রজেক্টের জন্য আলাদা প্রজেক্ট স্পেস, তাহলে ম্যানেজ করতে ইজি হবে। হ্যাঁ, একটা জায়গার মধ্যে মাল্টিপল প্রজেক্ট রাখবেন না। হ্যাঁ, সব ফাইল রাখতে পারবেন। গিট, ডিলিট করে দেওয়া যাবে না আবার? হ্যাঁ, ডিলিট,
অত ইউজার ফ্রেন্ডলি দেয় নাই। হুম। তো বাকিদের জন্য বলি, আস্তে আস্তে আপনারা মানে যতটুকু করেছেন টেবিলটা কমপ্লিট করেন, টেবিলটা কমপ্লিট করে টেবিলের মধ্যে কিন্তু আরেকটু জটিল অংশ আছে, যেমন এটা ভালো করে কপি দিয়ে কথা পড়ে যাবে। হ্যাঁ, এখনো স্টুডেন্ট তো একটু চঞ্চল। হ্যাঁ। আচ্ছা, যা বলছি, আরেকটা এক্সাম্পল দেখেন। এটা তো হচ্ছে একটা নর্মাল টেবিল, এটা কোনো ঘোর প্যাচ নাই, সাদামাটা। কিন্তু কিছু কিছু টেবিল থাকবে আপনার একটু কমপ্লেক্স দেখতে, যেমন কথা কথা এই দুইটা রো মিলে সে একলা জায়গা দখল করবে। সেসব ক্ষেত্রে কি করবেন? মনে করেন এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে। মনে করেন এই আউটপুটটা আপনারা এনে এই আউটপুটটা দেখিয়ে বাসায় তারপর গিটে পুশ করবেন, গিটে পুশ করে বাসায় যাবেন, তাহলে বুঝবো যে টেবলের কাজটা আপনারা করতে পারবেন। ভবিষ্যতে আমাদের টেবল নিয়ে যা, এই যে আউটপুটটা এখানে খেয়াল করেন, এখানে জটিল অংশ কোনটুকু? জটিল অংশ হচ্ছে এখানে কিন্তু দুইটা রো, কয়টা রো? দুইটা রো এর জায়গা এই ইয়েটা একলা দখল করছে, কিন্তু কোন কমান্ডটা একে পুরো জায়গাটা অ্যালোকেট করতে দিল এটা ফলো করেন। তারপর এই হিসাবে এই ডিজাইনটা করে গিটে পুশ করে বাসায় গিয়ে ফুল করে দেন, অবশ্যই ডিনার করবেন, করে তারপর তারপর বাকি কাজগুলো করবেন, করে নেক্সট ক্লাসে যেন এগুলো কমপ্লিট দেখি। আর কি কি সমস্যা হয়েছে করার সময়, কি কি ঝামেলায় পড়ছেন, ওগুলো একটা নোট ডাউন রাখবেন, ওগুলো নিয়ে আমরা স্পেসিফিক্যালি আলাপ করব। প্রয়োজনে আমাদের নেক্সট ক্লাস সিএসএস ক্লাস, তো নেক্সট ক্লাস হচ্ছে আমাদের সিএসএস এর উপর। তো নেক্সট ক্লাসটা আমরা প্রয়োজনে অর্ধেক আমরা ওই এইচটিএমএল এর রিভিশন আলাপ করলাম, আর বাকি অর্ধেক সিএসএস করলাম, তারপর আবার পরের ক্লাসে সিএসএস আবার কন্টিনিউ করলাম, কোনো সমস্যা নেই। আমরা এটাকে মানে ভালো করে শিখেই সামনে আগাবো। জাভাস্ক্রিপ্টটাও একটা ক্লাস আছে আপনাদের, কিন্তু একটা ক্লাস জাভাস্ক্রিপ্টের জন্য এনাফ না। সো যে কোয়েরি আমি একটু মানে ওটার জন্য একটু সময় দেখা যাবে, জাভাস্ক্রিপ্টে হয়তো আপনার 2-3 দিন ধরে হয়তো জাভাস্ক্রিপ্ট করাবো। হ্যাঁ, মানে জাভাস্ক্রিপ্ট তো লাগবেই আপনাদের। অ্যাজাক্স, জাভাস্ক্রিপ্ট, জেকোয়েরি, এগুলো আপনাদের মানে ভালোই কাজে লাগবে। এটা কিভাবে করেছে এই এই এক্সাম্পলটা করেন এবং বুঝে বুঝে করেন কিভাবে এটা হলো। এখানে মেইন কিওয়ার্ড কোনটা বলেন তো, কোনটা এই কারিগরিটা করলো কোন কিওয়ার্ড এখানে? রো স্প্যান। আরেকটা, আচ্ছা এখানে মূলত কাজটা করছে কোনটা? রো স্প্যান। আরেকটা আছে কলাম স্প্যান, কল স্প্যান। এখানে কল স্প্যানের ব্যাপারটা নাই। আপনারা 48 নম্বর, 48টা পাতার পেজ তো ডকুমেন্ট, তো এটা আপনারা আছেন বর্তমানে, এটা করলে হবেন 24 পাতা, তাও হ্যাঁ, আরও 24টা পাতা বাসায় বসে করবেন। এভাবে এক্সাম্পলগুলো প্রত্যেকটা করবেন এক্সিকিউট।
গিটে পুশ করে ফেলেন সবাই, গিটে পুশ করেন, তারপর সবার পিসি। হ্যাঁ হ্যাঁ ওগুলো করবেন। ওই প্রজেক্ট ডিরেক্টরিতে ঢুকেন, গিট ইনিট করেন, প্রজেক্ট ফোল্ডার ইনিট অ্যাড কমিট, তারপর ইয়েতে ঢুকেন, GitLab.com-এ, GitLab.com-এ ঘুরে ওই নামের একটা প্রজেক্ট খুলেন, খুলে ওই যে জেনারেল ইনফরমেশনগুলো একটা ফাইলে সেভ করে রাখেন। খুব দ্রুত করেন কাজগুলো। আমাদের এই প্রজেক্টটা আমরা গিটে উঠাইতে চাইলে কি করতে হবে মনে আছে? আমরা যতটুকু করছি, এখন অফিস থেকে বাসায় যাব, তাহলে কি করতে হবে আমাদের এই প্রজেক্টটাকে শুরু থেকে দেখাই। আগের ভিডিও